রিভিউ এর সুযোগ আছে সাসপেন্ড খাইলে, কিন্তু পয়েন্টটা হলো যে এটা as soon as possible রিভিউতে যেতে হয়। বুঝতে পারছেন? এটা যত টাইম নেবে তত প্রবলেম। বুঝতে পারছেন? এখন এই যে এখান থেকে রিকোয়েস্ট করতে পারবেন, কিন্তু তার আগে আমরা তো এটা এমনি মানে এটা যে আমরা স্বাভাবিকভাবে হচ্ছে যে আমরা সাসপেন্ড খাবো, এটাই কি আমাদের স্বাভাবিক না বলেন? কারণ আমাদের তো কোনো কিছু ঠিক নাই, আছে কি? না জি ভাই, সব সব ঠিক বলছেন, হ্যাঁ, কিছুই কিন্তু ঠিক নাই আর কি। হ্যাঁ, তো এটা আমরা হচ্ছে যে সাসপেন্ড খাবো, এটাই স্বাভাবিক ঘটনা, যেটা কিন্তু প্রথম ক্লাস থেকে আমি বলে আসতেছি বস। কারণ আজকের এই দিনের সম্মুখীন হব আমি এটা জানতাম। মানে আর আপনি ওইটা যা না বললে বলছেন, ওইটা না বললে না, অ্যাজ এ মেন্টর আমার কেরামতি থাকে না আর কি, মানে মান সম্মান বাঁচানোর জন্য হ্যাঁ, প্রথম ক্লাসেই বলে রাখছি। শামীম কথা ভাই কি যা বোঝা বলছেন গেছে না তারই স্যার? প্রমাণ এটা। এক্স্যাক্টলি। আচ্ছা, এবং দেখেন ও কিন্তু এখান থেকে কিন্তু আমাদের অনেক লার্নিং আছে, খুব খেয়াল করে দেখেন। আমরা কিন্তু আমাদের এই প্রোডাক্টে দ্য ট্রেন্ডি টি শার্টের কিন্তু আমরা হচ্ছে যে কোনো কিছু ঠিক নাই। যেমন দেখেন এই জিনিসগুলো কিন্তু কি ছিল, অ্যাপারেল বা ফ্যাশনের জন্য এই জিনিসগুলো কিন্তু ম্যান্ডেটরি ছিল না, কিন্তু রিকমেন্ডেড। সে কিন্তু ঠিকই ধরেছে যে তোমার এই জিনিসগুলো নাই, প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের নাই। সো এগুলো একটা দারুণ লার্নিং না? এবং এই জিনিসগুলো এবং এই জিনিস আপনি দেখবেন ইলেকট্রনিক্স, ফ্যাশন এই কাজগুলোই বেশি পাবেন আর কি। ফ্যাশন এবং ইলেকট্রনিক সামগ্রী এই কাজগুলোই দেখবেন ম্যাক্সিমাম পাবেন আর কি ইসে, মানে যখন হচ্ছে মার্কেট প্লেসে কাজ করবেন আর কি। তো যাই হোক, এই জিনিসগুলো দেখেন আমরা কিন্তু দিই নাই। আর এই কেস আমরা খাবো, এই কেস খাবো আমরা, এটা আমরা আগে থেকেই জানতাম। কারণ হচ্ছে এই কেস যাতে আমরা না খাই তার জন্য আমাদের হয়ে গেল রে ভাই, এই কেস খাওয়ার হচ্ছে মূল মন্ত্র হলো, মানে না খাওয়ার হলো যে আমাদের এই যে আমাদের এখানে এই যে ওরে ভাই, এই যে এই শীটটা আমাদের একটু মানে এই শীটটা আমাদের খুব সুন্দর করে, যেগুলো আমরা কিন্তু ডিসকাস করেছি অলরেডি এই বিষয়গুলো আমরা ডিসকাস করেছি। এই যে এই জিনিসগুলো, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে যে একদম পাই টু পাই থাকতে হবে আর কি। কথা বোঝা গেছে? আর গতদিন আমাদের যে পলিসি নিয়ে যে প্রবলেম ছিল, এটা গুগলের ডকুমেন্টটাই খুব সুন্দর আছে, আমি দেখছি। এজন্য আমি ডকুমেন্ট, আমি তো ধরেন যে চুরি করা ডকুমেন্ট বানাই না, আমার তো নিজের কিছু না রে ভাই, বিভিন্ন জায়গা থেকে নিয়ে একটা সাজাই ফেলি। তো এইটা করতে গিয়ে এই গুগলের এই ডকুমেন্টটাই খুব সুন্দর দেয়া আছে আর কি। এইটাই হচ্ছে যে আপনার একটু পড়িয়েন আর কি, হয়তো আমরা একটু ডিসকাস করতে পারি, মানে যেটা হচ্ছে আমরা গতদিন বলেছিলাম আর কি। তো এই দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে যা যা আছে, এই যে যখন হচ্ছে যে এই ইরোডটা আসে, যখন যে এই ইরোডটা আসে যে সাসপেন্ড অ্যাকাউন্ট পলিসি ভায়োলেশন, এই যে এখানে যে কথাটা লেখা থাকে আর কি, ওই যে হয়ে গেল, এই যে এখানে, আচ্ছা ওরা একটা ইয়া দিয়ে দেয়, ওভারভিউতে পাবো। এই যে কথাটা লেখা থাকে না, এই যে অ্যাকাউন্ট সাসপেন্ডেড ডিউটি পলিসি ভায়োলেশন, এই জিনিসগুলো হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু পলিসি ভায়োলেশন মানে যে এই জিনিসগুলোই আর কি। এই যে প্রাইভেসি পলিসি, কন্টাক্ট, অমুক যে বিষয়গুলো আমরা ডিসকাস করেছি, ঠিক এই যে বস ওখানে কিন্তু আরেকটা ইয়াও লেখা ছিল যে মিস প্রিজার্ভেশন নাকি যেন দেখলেন না? ওই সেম ওই একই, একই অর্থ। ওই যে হ্যাঁ ওই মানে পলিসি ভায়োলেশন, এই যে মিস রিপ্রেজেন্টেশন, মিস রিপ্রেজেন্টেশন আর কি, মানে পলিসি ভায়োলেশন, মিস রিপ্রেজেন্টেশন। এইটা এই এই ডকুমেন্ট যে এই জিনিসগুলো যে এগুলো আমরা আলোচনা করেছি বস, প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করেছি। কিন্তু এই হ্যাঁ জিনিসটা হচ্ছে যে আমরা তো আসলে এখানে মানে এটাও তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গুগল এটা কিন্তু ভাই মানে মানে ইয়া না, কিন্তু মানে খুব ফেলনা না আর কি, মানে তারা কিন্তু পাইতো। এবং প্রথম দিন কিন্তু আমরা হচ্ছে যে একটা জিটিআইএন নাম্বার আমরা ওই যে ওইখান থেকে নিয়ে দিয়েছিলাম, সে কিন্তু ঠিকই ধরেছে যে ভাই তোমার ঠিক নেই, কারণ ওর 100% ওর ডেটাবেস আছে যেখান থেকে ও দেখে আর কি। যাই হোক, সবকিছু মিলিয়ে যেটা বলছে, এটা কিন্তু আমাদের একটা প্রবলেম হবে কি জানেন, এখন আমরা অ্যাড ক্রিয়েট করতে গেলে কোনো প্রোডাক্ট পাবো না, দুঃখের বিষয় হলো এটা।
মানে আমরা যখন এই যে আমাদের তো মোটামুটি এখন খেলা হচ্ছে যে অ্যাড ক্রিয়েশন করতে যাব, কিন্তু এই অ্যাড ক্রিয়েট করতে গেলে আমরা যে প্রোডাক্ট দেখাতে পারবো না, কারণ হচ্ছে না আমাদের একটা প্রোডাক্ট এলাও হয় না। এখন একজনের দায়িত্ব নিতে হবে, বুঝছেন নি, প্রোডাক্ট ম্যানুয়ালি অ্যাড করতে হবে, অ্যাড করে যাতে অন্তত আমরা একটু দেখতে পারি যে ক্যাম্পেইন গুলো কিভাবে ক্রিয়েট করে। আর কথা বোঝা গেছে না যায় নাই? তো যাই হোক, আমাদের এই জিনিসগুলো আমরা যদি মাথায় রাখি, আর এগুলো আসলে এই জিনিসগুলো আসলে মানে ওই প্র্যাকটিক্যালি এই যে একদম রিয়েল না থাকলে আসলে জিনিসগুলো দেখানোটা। আচ্ছা, কারোর কি ইয়ে আছে নাকি এর মধ্যে, কে যেন যে কাজ টাজ পাইছিলেন, কারো কোনো মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট আর ওই যে কাজ টাজ পাইছেন, ওইগুলো আমরা একটু করে দিলাম এখানে বসে। আমি একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, ওর এইটাই, কিন্তু ওর হচ্ছে আসলে ওর গুগল অ্যাডস, অ্যানালিটিক্স, ট্যাগ ম্যানেজার এভরিথিং হচ্ছে আপনার মানে ওই সুইজারল্যান্ডের ভাষায়, যে কারণে হচ্ছে যে ওই আমি বসে বসে জুমে কই আর সে কাজ করে আর কি। তো এটাও একটা প্রবলেম আর কি। আর ওই বেটাও আবার এক্সেস টেক্সেস দিতে চাচ্ছে না আর কি, বুঝছেন? এটা একটা জলযাতনা আর কি। তো যাই হোক, এখন আচ্ছা এখানে দেখি এফেক্টেড কি বলছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। লাইট ব্রাউন আইটেম আইডিয়া, তো আচ্ছা এখানে আচ্ছা এটা জাস্ট ডিসঅ্যাপ্রুভ দিছে, সেটা বলছে ডিসঅ্যাপ্রুভড এন্ড ইনভ্যালিড। আচ্ছা এই ইনভ্যালিডটা দিছে হচ্ছে যে ইসের কারণে, আমরা যে নিচে যে এই কয়টা জিনিস মিস করছি তাই, এই জিনিসগুলো যে আমরা দিই নাই এই কারণে হচ্ছে যে ওইটা, আর অ্যাকাউন্ট সাসপেন্ডটা করছে হচ্ছে যে ওই পলিসির কারণে। আচ্ছা এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার বোঝার ট্রাই করি। এই এখানে যে ছোটখাটো বিরোধ দেখাইছে, এই এইগুলোকে কিন্তু বলে হচ্ছে ওয়ার্নিং, বুঝছেন নি? মানে এই যে রেড সিগন্যাল, এইটা হচ্ছে ভয়ঙ্কর। এইটা হচ্ছে যে আমাদের মানে as soon as possible আপনার হচ্ছে রিভিউ করতে হবে, ও যে প্রবলেমগুলো বলছে সেইগুলো দিয়ে তাকে সাসপেন্ড মানে রিভিউ করতে হবে। আর এই ওয়ার্নিং গুলো হচ্ছে যে আমাদের সব সময় ট্রাই করতে হবে যে ওয়ার্নিং গুলো যেন জিরো থাকে, হ্যাঁ। কারণ হচ্ছে যে যে জিনিসগুলো আমাদের একটু খড়খড় শব্দ হচ্ছে, যে জিনিসগুলো কি রে, আচ্ছা যে জিনিসগুলো হচ্ছে আমাদেরকে দিতে বলছে, এই জিনিসগুলো আসলে আমাদেরকে দিতে হবে, হ্যাঁ। কিন্তু এর জন্য হচ্ছে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, মানে এই ওয়ার্নিং এর জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। কিন্তু এই এই রেড সিগন্যাল যেগুলো আছে ইস্যু, এই রেড সিগন্যাল as soon as possible ইয়া করতে হবে। তো তবে এই রেড সিগন্যাল আমরা পাইছি কিন্তু ওই যে আমাদের শুধুমাত্র হচ্ছে যে পলিসি টলিসির কারণে আর কি, এই যে এই জিনিসগুলোর কারণে ওর কাছে মানে পছন্দ হয় নাই, বা ও নিশ্চয় আমাদের এখানে আসছে, এসে দেখছে, এবং এটা তো হচ্ছে যে ধরেন এই প্রোডাক্টের কিন্তু অস্তিত্ব নাই, মানে এই থিমের সাথে বাই ডিফল্ট যেগুলো থাকে সেগুলোই আর কি, বুঝছেন? তারপরে ধরেন যে কোনোটা রেস্কিউ আমরা দিয়েছি, কোনোটা দেই নাই। তো ব্যাক এন্ডে এই সমস্ত জিনিস বিচার বিবেচনা করে আবার দেখেন এই সমস্ত জিনিসের কিন্তু কোনো অস্তিত্ব নাই। তো তারপরে আমরা যে প্রাইভেসি পলিসি বা শিপিং পলিসি যেগুলো আমরা তৈরি করেছি, সেগুলো কিন্তু ধরেন যে এখানে যা দিয়েছি ওইখানে যা দিয়েছিলাম তারও কোনো ঠিক নাই। আবার ধরেন যে আমরা কিন্তু এটা হচ্ছে যে এই যে পলিসি জেনারেটর দিয়ে তৈরি করা, হ্যাঁ। তো সবকিছু মিলিয়ে এসবের ঠিক নাই, তো সবকিছু মিলিয়ে ধরেন যে ও হচ্ছে মায়েরা দিছে আর কি। তো এটা আমাদের মানে চিন্তার কোনো কারণ নাই, যখন প্র্যাকটিক্যালি কাজ করবে তখন এই প্রবলেম গুলো এভাবে আসবে না আর কি। যদি হচ্ছে যে আমরা যে বিষয়গুলো ডিসকাস করেছি, যে জিনিসগুলো যদি আমরা ফুলফিল করি আর কি, তাহলে এই প্রবলেম গুলো হবে না। ঠিক আছে? এখন এখন আমাদের যে প্রবলেমটা হয়ে গেল সেটা হলো, আমরা যে এখন এই যে এখান থেকে যে ক্যাম্পেইন করতে যাব, এই ক্যাম্পেইন করতে গেলে আমরা তো প্রোডাক্ট দেখাইতে পারবো না বাস। এইটার সলিউশন কি করা যায়? আছে আশা করি বস, তাহলে নেক্সট ক্লাসে আমি কি বলে ওই মার্চেন্ট অ্যাকাউন্ট আপনারা দিব। আচ্ছা আমি একটু এখানে একটা জিনিস বলি, আমাদের মনে হয় এই জিনিসটা নিয়ে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হলো, যদি মার্চেন্ট সেন্টার আপনার কোনো কারণে হচ্ছে যে এরকম সাসপেন্ড খায়, কোনো সমস্যা নেই,
আপনি জাস্ট এটা ক্লোজ করে দিয়ে আরেকটা মার্চেন্ট ওপেন করবেন। কিন্তু প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে, যেমন ধরেন আপনি 4000, 5000, $10,000 অ্যাড চালাইছেন, সেখানে আপনি ওখান থেকে যে মানুষগুলো পাইছেন এটা ডেটা আছে, এই এই এদের জন্য প্রবলেম, এদের জন্য যে রিকোয়েস্ট রিভিউ করে ওই অ্যাকাউন্টে থাকাই, মানে বুজুর্গরা বলতেছে যে ভাই ওই অ্যাকাউন্টেই থাকো। কিন্তু ধরেন যে আমরা যে এখন প্রবলেম হয়েছে, কোনো সমস্যা নেই, এটা জাস্ট আমরা ক্যান্সেল করে দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খুলবো। কিন্তু একটা সার্টেন টাইম পরে 5 বছর তখন প্রবলেম, তখন হচ্ছে যে এই অ্যাকাউন্টেই থাকা উচিত আর কি, বুঝতে পারছেন? বাট এর জন্য যে আপনি এটা মানে সাসপেন্ড খেলেন বলে আমার এই ট্রেন্ডি টি শার্ট নিয়ে আমি জীবনে কোনো কিছু করতে পারবো এমন কিন্তু কিছু না আর কি। আচ্ছা, এখানেও দেখেন একটা জিনিস, দারুণ জিনিস আমরা পাইছি আর কি। আমরা যখন রিভিউতে যাচ্ছি এই জিনিসগুলো আপনাদের কিন্তু কাজ করতে হবে বস, এবং আপনাদের কাজ করতে হবে যে এই ইস্যু ফিক্সিং নিয়েও আপনার অনেক কাজ আছে আর কি। কিন্তু ইস্যু ফিক্সিং নিয়ে ম্যাক্সিমাম যে প্রবলেমগুলো হয়, যেমন ধরেন সাসপেন্ড ইস্যুতে একটা আছেই। সাসপেন্ড কেন হয়েছে? কারণ হচ্ছে আমাদের পলিসি টলিসি গুলো ঠিক নেই, যেগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। তখন ক্লায়েন্টের কাছ থেকে ওই জিনিসগুলো শিপিং ইনফোতে, ট্যাক্স ইনফোতে, বিজনেস ইনফোতে যে যে ইনফরমেশন গুলো দিয়েছেন, সেই অনুযায়ী এই যে এখানে আমরা যে প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, প্রাইভেট যে জিনিসগুলো আমরা দিয়েছি, এবং হচ্ছে ভ্যালিড হচ্ছে যে আপনার ওই যে কন্টাক্ট আস পেজে যে, এবং অ্যাবাউট আস পেজে বা কন্টাক্ট আস পেজে যে আপনার ভ্যালিড কোম্পানির হচ্ছে যে ফিজিক্যাল ইনফরমেশন, তারপরে দেখেন ফোন নাম্বারটা ওইটাই রয়ে গেছে, ইমেল আইডিটা, এই ইমেল আইডিটা, এবং এখানে বলা হয়েছিল যে আপনার কোন একটা ফিজিক্যাল স্টোর বলতে ধরেন আপনার ওয়্যার হাউস, মানে যেখানে আপনি প্রোডাক্ট রাখেন, মানে আপনার একটা ফিজিক্যাল অ্যাড্রেসের ঠিকানা থাকতে হবে, যেটা কিন্তু আমরা এখানে দিই নাই। এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে চেক করবেন। এই ইস্যুতে কিন্তু বেশি টাকা নেওয়া যায়। আপনি যদি ক্লায়েন্টকে বলেন ভাই আমাকে $500 দিতে হবে, $500 দিতেই সে বাধ্য, বুঝতে পারছেন? এবং আপনি দুইটা গিগ করতে হবে, একটা গিগ হচ্ছে যে, অথবা এক গিগের মধ্যে একটা হচ্ছে যে আপনি, এটা নিয়ে আমরা হয়তো আলোচনা করব পরের ক্লাসে, যে একটা একটা এক গিগের মধ্যে আপনি রাখলেন যে ভাই তোমার আমি হচ্ছে যে মানে মার্চেন্ট সেন্টার সেট আপ করে দিব, গুগল অ্যাডস এ ক্যাম্পেইন করে দিব, এইগুলো থাকবে। পাশাপাশি হচ্ছে তোমার যদি মার্চেন্ট সেন্টারে কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো সলভ করে দিব। এই বিষয়টা কিন্তু আমাদের কাছে একদম পরিষ্কার যে মার্চেন্ট সেন্টারে কোথায় কোথায় প্রবলেম হয়। লাস্ট ক্লাস যদি বারবার দেখেন ভালো করে, ঠিক সেখানে সেখানে প্রবলেম হয়। আর এই যে এই শীটটা একটু দেখবেন, এই জিনিসগুলো শুধুমাত্র, হ্যাঁ বস একটা জিনিস একটু ইয়ে করবেন, মানে আমি আপনার ওই ক্লাসগুলো দেখে দেখে হ্যাঁ মোটামুটি আমারটাকে যত রকম যেভাবে যেভাবে আপডেট করা দরকার সবগুলো আপডেট করছি। এখন কনফিডেন্স পাইতেছি না, আপনি কি একটু কাইন্ডলি আচ্ছা, দেখে ওইটা করে আমরা দিবেন? দেখবো না একটু পরে, হ্যাঁ আমরা একটু লাস্ট, আমরা একটু ক্লাসে, হ্যাঁ সমস্যা নেই, ওইটা হ্যাঁ আমরা দেখবো। লাস্টে। আচ্ছা, এই জিনিসগুলো যদি করেন তাহলে হচ্ছে অনেক বেশি টাকা নিতে পারবেন, এবং এই জিনিসগুলো কিন্তু আহামরি কিছু না। যেমন দেখেন আমরা তো, আচ্ছা ধরেন আমরা ওই জায়গাটা থেকে একটু আসি আর কি। যেমন ধরেন আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারতেছি, যেমন ধরেন যে ওর এই জিনিসগুলো প্রবলেম হয়েছে, তার মানে 100% আপনাকে কি করতে হবে, এই ইনফরমেশন গুলো দিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হলো, এই অলরেডি তো আপনার প্রোডাক্ট আপলোড হয়ে গেছে, এই ইনফরমেশন গুলো আপনি কিভাবে দিবেন, এটা একটা প্রশ্ন থাকে না? এই ইনফরমেশন গুলো আমরা বিভিন্ন ভাবে দিতে পারি। এই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য অনেক টুল আছে, কিন্তু ম্যাক্সিমাম টুল গুলো হচ্ছে পেইড। তাছাড়া এখানে হচ্ছে, এখানে গুগলের নিজস্ব যেটা আছে, যে এই যে সাপ্লিমেন্টাল ফিড আছে, এই সাপ্লিমেন্টাল ফিডে আপনি যেটা করতে পারেন, যেমন ধরেন এখানে আমার কতগুলো প্রোডাক্ট, আমরা একটু এই ওভারভিউটা নতুন উইন্ডোতে ওপেন করি, মানে এই জিনিসগুলো একটু ডিসকাস করি, কারণ এটা করা ইম্পর্টেন্ট। যেমন ধরেন যে এইখানে আমার প্রোডাক্টে আমরা যাচ্ছি, যে ডায়াগনস্টিকে যে দেখলাম যে আমার 32টা প্রবলেম হয়েছে, যেটা তো যেটা সাসপেন্ডেড ইস্যু হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে এই জিনিসগুলোর কারণে, যে পলিসি ভায়োলেন্স এবং যে ইনফরমেশন গুলো আমরা দিয়েছি আগের ক্লাসে, যে ইনফরমেশন গুলো দিয়েছি, এই সেই জিনিসগুলো এখানে দেয়া আছে, এই শীটে যা যা আছে সবগুলো জিনিস দিতে হবে, নাম্বার 1। আর হচ্ছে এই ইনফরমেশন গুলো আমরা হচ্ছে কি করতে পারি, আমরা এই অ্যাড সাপ্লিমেন্টাল ফিড অ্যাড করতে পারি। আচ্ছা, এটা আমরা একটু বলে ফেলি যে সাপ্লিমেন্টাল ফিড কি জিনিস। সাপ্লিমেন্টাল ফিডটা হচ্ছে এই প্রাইমারি ফিডের সাপ্লিমেন্ট বা সহায়ক। খুব ভালো যদি আমরা বলি, সাপ্লিমেন্টাল ফিড হলো যে প্রাইমারি যে ফিড, সেই ফিডের সহায়ক। কিরকম? যেমন ধরেন
এই জায়গায় আমরা দেখতেছি যে আমরা যে 32টা প্রোডাক্ট আপলোড করেছি তার 32টা প্রোডাক্টের মধ্যেই দেখেন যে এজ গ্রুপ, জেন্ডার, কালার আর সাইজ মিস হয়েছে আপনার কয়টা? 11টাতে সাইজ মিস হয়েছে, কোনো সমস্যা নেই। এখন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের যে এসকিউ বা একটা আইডি ছিল, ওই আইডি ধরে ওই এই জিনিসগুলো কিন্তু আপনি ইজিলি ডাউনলোড করে ফেলতে পারেন। দেখেন এখানে আপনি ডাউনলোড করেন সিএসভি ফাইল। এই সিএসভি ফাইল ডাউনলোড করলে আপনি দেখতে পারবেন খুব সুন্দরভাবে। আমরা এইটা একটু শেয়ার দিই, তাহলে বুঝতে পারবেন। এইখানে আপনি দেখতে পারবেন যে আপনার হচ্ছে যে কোন প্রোডাক্টগুলোতে আপনার সাইজটা মিস গেছে। বুঝতে পারছেন? কোন প্রোডাক্টগুলোতে আপনার সাইজটা মিস গেছে। আচ্ছা, এখানে এই সুযোগে আমরা একটা ভালো জিনিসও পেয়ে গেছি যে কাস্টম লেভেল, খুব ভালো কথা। আচ্ছা, এটা নিয়ে আমরা আলোচনা করে ফেলবো আজকে। কোন প্রোডাক্টগুলোতে আমার সাইজ মিস গেছে, ঠিক আছে? এখন এই প্রোডাক্টের আইডি ধরে ধরে আমরা হচ্ছে যে একটা সাপ্লিমেন্টাল ফিড তৈরি করে ফেলতে পারি। আমি আবার ওখানে যাচ্ছি। ধরেন যে আমরা এখন ধরেন যে আমি কই গেলাম, সরি, আমি এখানে যাই। আমরা ধরেন এখন একটা সাপ্লিমেন্টাল ফিড তৈরি করি। ধরেন কিভাবে এটা করতে হয় আমি একটু দেখি। এবং সেটা হচ্ছে যে আপনি এই যে এগুলো সবগুলো দিয়েই করতে পারেন, কিন্তু বেস্ট প্র্যাকটিস এগুলো খুব একটা বেশি পাবেন না। 5-7টা 10টা 15-20টা প্রোডাক্টে পাবেন। একটু কষ্ট করতে হবে বস এখানে, অথবা এর জন্য পেইড টুল ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? পেইড টুল আছে অনেকগুলো, একটু সার্চ দিলেই পাবেন যে এই মার্চেন্ট সেন্টার ম্যানেজমেন্ট টুল একটু দামি, একেবারে কম দাম না। মার্চেন্ট সেন্টার ম্যানেজমেন্ট টুল আছে অনেক, যেগুলো হচ্ছে যে আপনি সহজেই করে ফেলতে পারেন সিলেক্ট করে করে, ওরা প্যানেল দেয়। আর যদি হচ্ছে যে এই টাকাটা খরচ করতে না চান তাহলে আপনি একটু করতে পারেন, একটু কষ্ট হবে, বাট সেম ওখানেও বস আপনাকে হচ্ছে যে ওই প্যানেলে বসে বসে করতে হবে খুঁটে খুঁটে। বাট ও আপনাকে শো করবে যে ওর প্যানেলে দেখাবে এইগুলোতে, ওই জায়গাতে আপনি ফিল্ড দিবে, অ্যাড করে দিতে পারবেন। এখানেও যে আপনি পারবেন না তা না, বুঝতে পারছেন? সো এই জন্য হচ্ছে যে আমাদের ধরেন যে এই জন্য আমরা গুগলের এইটার একটু ওই যে যেমন প্লাগইনের জন্ম হয়েছে, এরকম এইগুলো ম্যানেজমেন্টেরও কিছু পেইড টুলস জন্ম নিছে আর কি মার্কেটে। হ্যাঁ, সেগুলো দিয়ে করতে পারবেন আর কি। আচ্ছা, ফ্যাশন ধরেন যে সাপ্লিমেন্ট, আমি এরকম একটা নাম দিলাম। এটা আমরা গুগল শিটে যাই। ধরেন গুগল শিটে গিয়ে আমরা এখন কোথায় আছি? হ্যাঁ, ঠিক আছে, কন্টিনিউ করি। আমরা হচ্ছে কোন ইসের জন্য করব? আমরা মনে হয় এইটাই দিয়েছিলাম নাকি রে ভাই? ফ্যাশন ভিডিও, ধরেন ফ্যাশন ভিডিও দিয়েছে। এখানে কিন্তু আমি যে 3টা প্রাইমারি ফিড অ্যাড করেছি, 3টা প্রাইমারি ফিডই এখানে দেখাচ্ছে। এখন আমি কোনটাতে এইগুলো ইয়া করব, মানে এখন কোনটাতে হচ্ছে যে আমি হচ্ছে যে এই জিনিসগুলো অ্যাড করব। তবে একটা কথা বলে রাখি, এইগুলো তো আমরা দেখানোর জন্য দেখাইছি, আমরা 3টা করছি। কিন্তু বাট আপনি ফিড করতেও পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফিড একটাই রাখেন। প্রয়োজনে আপনি সাপ্লিমেন্টাল ফিড অ্যাড করেন এই ফিডটাকে এনহ্যান্স করার জন্য। আর যখন আমরা অ্যাড ক্রিয়েট করতে যাব তখন হচ্ছে যে আমাদের কিছু যাচাই বাছাই আছে। যেমন একটা ফিডে, প্রাইমারি একটা ফিডে 10,000 প্রোডাক্ট আছে। এখন আমি 10,000 প্রোডাক্টকে অ্যাড দেখাবো না। তখন আমি কি করব? তখন হচ্ছে যে আমি ওই যে কাস্টম লেবেল অ্যাড করে দিব, যেগুলো আমরা একটু পরে আসতেছি। যে কাস্টম লেবেল অ্যাড করে আমি ধরলাম যে এই 50টা প্রোডাক্ট আমার, আমি এখন অ্যাড চালাবো। ওইগুলোতে আমরা একটু পরে আসতেছি আর কি। আচ্ছা, ধরেন আমি ফ্যাশন ফিড এটাতেই গেলাম, দিয়ে ক্রিয়েট করেন। এখানে আপনি চলে যান আচ্ছা, এইবার আমরা একটু ওপেন করি। ধরেন যে ফ্যাশন সাপ্লিমেন্ট হলো, এটা আমরা একটু ওপেন করি। ওপেন করার পরে এখানে কিন্তু বস আমাদের ওই যে কষ্ট করে ওই কাজগুলো করতে হবে। কি কাজ করতে হবে? এই যে আইটেম আইডি, এটা একটু দেখাও নিয়েন আর কি। আইটেম আইডি অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে কি কি আপনার অ্যাড করতে বলছে ও আপনাকে অ্যাড করতে বলেছে হচ্ছে যে ভাই তোমার মিসিং গেছে কি কি জিনিস? মিসিং গেছে হচ্ছে যে কালার। এখন হচ্ছে আমরা কি এই কালার এইভাবে দিব? এটা কিন্তু আমরা একটু গুগলে সার্চ করলে যেটা আমরা শিখেছি আগে, এখন ওই কথাগুলো বেশি কথা বলবো, এখন যেসব একটু দেখিয়ে দিচ্ছি। ধরেন কালার মিস গেছে, ভালো কথা। আমাদের কি এটা এইভাবে আছে, যে এগুলো অবশ্যই এইভাবেই আছে, এই জন্য যে মাঝখানে দেখাচ্ছে আর কি। বাট আমরা কিন্তু একটু এনশিওর হয়ে নেব
এই এই মানে এই প্রত্যেকটা টেবিলে যে হেডার গুলো দিচ্ছি বা যে আইডি গুলো বা যে অ্যাট্রিবিউট গুলো আমরা ব্যবহার করতেছি, এটা কিন্তু কেস সেনসিটিভ এবং ছোটখাটো কিছু বিষয় আছে। মানে গুগল আমাদেরকে যেভাবে লিখতে বলেছে মার্চেন্ট সেন্টার, জেন্ডারে জিটা বড় দিলেও কিন্তু কাজ করবে না বস। এই বিষয়গুলো আমাদের একটু সার্চ দিয়ে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি কিভাবে সার্চ দিয়ে বের করে আনতে হয়, সেইভাবেই কিন্তু আমাদের দিতে হবে, এটা একটু মাথায় রেখে। ওকে, এরপরে হচ্ছে আমাদের এজ গ্রুপ। এই এইগুলো হচ্ছে আপনারা যখন কাজ করবেন তখন অটোমেটিক্যালি এরকম আপনি বানায় ফেলতে পারবেন, অনেকগুলো আপনার হয়ে যাবে আর কি। সাইজ এবং সাইজের ফরম্যাট কি, এইবার হচ্ছে যে আপনি ধরেন যে আপনার আমরা যে এক্সেল শিটটা ইয়া করলাম, সেই এক্সেল শিটে আমাদের এই প্রোডাক্ট গুলোতে প্রবলেম হয়ে গেছে। এবং ধরেন আমি একটু দেখাই, যেমন ধরেন আমাদের এই যে এই যে টাইটেলও তো প্রবলেম না, বেশি কিছুটা এই যে সাইজে প্রবলেম হয়েছে। আচ্ছা, আমাদের ইয়া ছিল কি, এই দেখেন আইটেম টাইটেল ছিল হচ্ছে আমাদের এই টি শার্টে, তাহলে আমাদের কি করতে হবে, এটা ধরেন কপি করলেন, কপি করে হচ্ছে ধরেন কপি করে আমরা একটু এসে যাই, কয়েকটা ওয়ে আছে। ধরেন যে আপনি এটা কপি করে এই পেজে গিয়ে আপনি ধরেন যে একটা সার্চ দিয়ে দিলেন যে ওই প্রোডাক্টটা, মানে ধরেন যে আপনি এখানে তো একটা সার্চ বাটন তো কিছু দেয় না রে ভাই। ওইটা ছিল কি যেন, ফ্ল্যামেট কি যেন, কই আছে, ধরো মেলেই পাবো না, সার্চ এরিয়াটা নেই। আচ্ছা, ওটার নাম কি যেন ছিল, এই যে এইটা ধরেন এইটা, ঠিক আছে। এখন আপনি কি করতে পারেন, গতদিন আমরা শিখেছি না কিভাবে অ্যাট্রিবিউট তৈরি করে। আপনি ই-কমার্সের প্ল্যাটফর্মে ঢুকে এইটারে এডিট করে আপনি কিন্তু যে জিনিসগুলো চাচ্ছে সেই জিনিসগুলো দিয়ে দিতে পারেন, তাহলে অটো এক্সএমএল ফাইল আপলোড হয়ে এখানে আপডেট হয়ে যাবে মার্চেন্ট সেন্টারে। নাম্বার 1, এটা একটা পয়েন্ট। অথবা আপনি এই সাপ্লিমেন্টারি ফিড অ্যাড করলেন, এইখানে হচ্ছে যে ওই আইটেম আইডি ধরে ধরেন 210 আইটেম আইডি, আমরা এই যে এখানে দেখলাম আর কি, আপনাকে আমরা স্ক্রিন দেখতেছেন 210 আইটেম আইডি, এর কালার কি, এর কালার কিভাবে এখানে আপনি দেখলেন যে ভাই কালার অমুক। আচ্ছা, এখন ঘটনা হলো এই যে সাপ্লিমেন্টারি ফিড তৈরি করলেন, মানে আলটিমেটলি আপনাকে এখানে করতেই হচ্ছে কেন, দেখেন এই যে আপনি এইখানে দেয়া মানে কি আপনার মার্চেন্ট সেন্টারে চলে যাচ্ছে না, মার্চেন্ট সেন্টারে কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। কিভাবে আপডেট হচ্ছে, থ্রু এক্সেল শিট। কিন্তু গুগল মার্চেন্ট সেন্টার বা গুগল শপিং এর পলিসির মধ্যে বলেছে যে তুমি যে অ্যাট্রিবিউট গুলো অ্যাড করতেছো সেটা শুধু মার্চেন্ট সেন্টারে অ্যাড করলে হবে না, বাস মার্চেন্ট সেন্টার মানে প্রোডাক্ট ফিডে থাকলে হবে না, ল্যান্ডিং পেজে আসার পরেও যেন ক্লায়েন্টটা দেখতে পারে যে হ্যাঁ তোমার সাইজ এজ গ্রুপ অমুক তমুক আছে। তার মানে আলটিমেটলি এখানেও কিন্তু আপনি আপডেট করতে হচ্ছে। এই জায়গাটা কথাটা বোঝা গেছে না, যায় নাই? বুঝছি ভাইয়া। তার মানে হচ্ছে তার মানে ওয়েবসাইটে আসলে আলটিমেটলি আপডেট করতেই হচ্ছে। তো ওয়েবসাইটে আলটিমেটলি আপডেট করলে অটোমেটিক এক্সএমএল ফাইলের মাধ্যমে হচ্ছে এটা করে ফেলতে পারেন আর কি। অথবা আপনি এইটার মাধ্যমে করে দিলেন, তাহলে ইনস্ট্যান্ট হয়ে গেল, কারণ এর জন্য একটু সময় নেয়। অ্যাজ ওয়েল এজ আপনি এখানেও আপনাকে ওয়েবসাইটও আপডেট করে ফেলতে হবে, এইভাবে আপনি করে ফেলতে পারেন। তাহলে পরে অটোমেটিক্যালি কি হবে, এই সাপ্লিমেন্টারি ফিল এইভাবে হচ্ছে যে আপনার হ্যালো মেইন। শ্যাম ভাই, হ্যাঁ, আচ্ছা গত ক্লাসে যেটা বলছিলেন যে ওয়েবসাইটে কোনো আপডেট গেলে সেটা মার্চেন্ট সেন্টারে অটো যাবে, তো তাহলে ওয়েবসাইটটা যদি আমি ঠিক করে ফেলি মার্চেন্ট সেন্টারটা ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, ওটা ঠিক হয়ে যাবে, একটু সময় নেবে এই আর কি। আচ্ছা, হয়ে যাবে ধন্যবাদ। ওইটাই বললাম আর কি, হয়ে যাবে। জি। সো আমি ভাই হ্যাঁ, বস, এইখানের মধ্যে ধরেন আমি যদি ল্যান্ডিং পেজে ব্যাক এন্ডে অ্যাট্রিবিউট গুলো দিয়ে দিলাম, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ইয়েতে ল্যান্ডিং পেজে যখন মানে যে প্রোডাক্ট পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজটা আছে, হ্যাঁ, এই সিঙ্গেল প্রোডাক্ট পেজে যদি সেই অ্যাট্রিবিউট গুলোকে শো না করি, তাহলে কি সেক্ষেত্রে সাসপেন্ড খাবো? সাসপেন্ড বলতে ওয়ার্নিং খাবেন আর কি। আচ্ছা আরেকটা ইভেন জিনিস একটা সার্টেন টাইপের সাসপেন্ডও খেয়ে যেতে পারেন। ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে পুরো। হ্যাঁ, আচ্ছা শ্যাম ডিসঅ্যাপ্রুভ। ভাই, আরেকটা জিনিস, আমার হ্যাঁ, তো মার্চেন্ট সেন্টার অলরেডি সাসপেন্ড হয়ে আছে, তাহলে কি হ্যাঁ। এটা আপডেট হবে ওয়েবসাইট ঠিক করলে? এইটা একটা ভালো প্রশ্ন, দেখতে হবে আর কি, হতেও পারে নাও হতে পারে।
মানে সাসপেন্ড করছে, আপনার অ্যাড চালাতে দেবে না, কিন্তু মার্চেন্ট সেন্টারের সাথে কমিউনিকেশন আছে, অ্যাড হতে পারে বস, এটা একটু দেখতে হবে। ঠিক আছে, হবে। হবে, আপডেট হওয়াই উচিত, স্বাভাবিক, তাই না? জি, কারণ জি, হচ্ছে আমার তো রিভিউর অবশ্যই। সুযোগ আছে, এমন তো না যে আমাকে জি। একদম মাইরা ফেলাইছে। অ্যাড চালাতে দিবেন আর কি শুধু। হ্যাঁ, অ্যাড চালাতে দিবে না। আচ্ছা, তাহলে বস, জি। সো এইভাবে সাপ্লিমেন্টারি ফিড, ইভেন এই সাপ্লিমেন্টারি ফিডে আমরা ওই যে ওই কাস্টম লেভেল টেবিল গুলো অ্যাড করে দিতে পারি, এটা একটু পরে আসতেছে আর কি। আচ্ছা, তাহলে এটা গেল। এবং এর মধ্যে আবার ওইটা অবশ্যই আমি কখনো করি নাই, যে কারণে আমি বলতে পারবো না। হ্যাঁ, তারপরে আমি একটু হিন্টস দিয়ে যাচ্ছি, মানে আমি প্র্যাকটিক্যালি ওটা কখনো করিনি, আমি একটু হিন্টস দিয়ে যাচ্ছি। একটা ফিডে গিয়ে এই যে ফিড রুলস নামে একটা পোর্শন আছে কিন্তু, বুঝছেন? এইখানেও ওই টাইটেল মাইটেল গুলো, যেটা হচ্ছে যে আমরা ওই যে সাপ্লিমেন্টারি ফিডে যেমন ইয়েটা দিয়ে করলাম না, এইরকম এখানেও হচ্ছে যে ওই আপনার প্রোডাক্ট ফিডটারে একটু অপটিমাইজ করা যায় আর কি। এটা আমি কখনো প্র্যাকটিক্যালি করিনি, বাট এটা আমি একটু দেখবো, আপনারা একটু দেখেন, যে কারণে এই জায়গাটা আমি খুব একটা দেখালাম না, সরিও বলতে পারবো, আমি সরি আর কি, বুঝতে পারছেন? এই আর কি, সেটা হচ্ছে ফিড, জাস্ট ফিড রোল, এটা দিয়েও মোটামুটি হচ্ছে কিছু রুলস, আমি আসলে আমি এটা কখনো করিও নি, এবং হচ্ছে যে আমি এই বিষয়ে স্টাডিও করে দেখিও নি আর কি, বাট একটা ইয়া আছে আর কি, বুঝতে পারছেন? প্র্যাকটিক্যালি আমার করা হয় নাই, যে কারণে এটা আমি দেখাচ্ছি না, আপনারা একটু দেখেন আর কি, আমি নিজেও দেখবো, বা কোনো কাজ টাজ পাইলে ওইটা একটু ভালো হয় আর কি, মানে আমার ক্ষেত্রে, না হলে আমার কনফিডেন্সটা আসে না, যে কারণে এই জায়গাটা আমি একটু স্কিপ করে গেলাম। হ্যাঁ, আসলে কি ভাই, এই প্রবলেম গুলো যদি আমরা একটু প্র্যাকটিক্যাল দেখতে পারতাম, আসলে আমি নিজের কথাই বলি, আমি নিজে আপনি যে প্রবলেম গুলো দেখাচ্ছেন, এই প্রবলেম গুলো আমি নিজেও ফেস করছি। এই কারণে আমি আমি শুধু এখন মাত্র শপিফাই নিয়ে কাজ করি, কারণ শপিফাইতে এত ইয়ে নেই, ওদের অ্যাপ দিয়ে করলে হ্যাঁ, এত প্রবলেম হয় না। হ্যাঁ, এই কারণে আমি এই প্রবলেম গুলোর জন্যই কিন্তু মূলত কোর্সটা করা। এমনি আদার্স আমি কমার্সেরও দুই একটা করছি, কিন্তু সাসপেন্ড খাইছি, আবার নিজে নিজে ট্রাই করে করে হয়ে গেছে। কিন্তু মূলত সব প্রবলেম গুলো আসলে কি কারণে বা অনেকভাবে ট্রাই করে সলভ করতে পারিনি। মূলত এই প্রবলেম গুলোর জন্য আমি প্রতিদিন বসে থাকি যে এই প্রবলেম গুলো কখন আসবে আর কখন দেখবো। আচ্ছা, তাহলে ইয়াকুব ভাই, আমরা যেটা করতে পারি সেটা হলো যে আপনি আমাদের একটা ফাইনাল ইয়া দিতে পারেন কিনা দেখেন, আচ্ছা, ফাইনাল মানে ওয়েবসাইট। আমাদের হচ্ছে যে একদম, মানে আমরা এখন যতই এখানে গুতাগুতি করি, আমরা কিন্তু এই প্রবলেম সলভ করতে পারবো না বস, এই 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 ডিসঅ্যাপ্রুভাল। এই জন্যই বলতেছি, যদি হচ্ছে আপনি একটা ইয়া দিতে পারেন, মানে আপনি একটা কাজ নেন, সেটাই আমরা করি প্র্যাকটিক্যালি, প্রবলেম আসুক সেটাই আমরা সলভ করি। মানে হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের এই ক্লাস শেষ হয়ে যাবে, আর একটা ক্লাস বা দুইটা ক্লাস, এটা কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি এরকম পান, আমরা আবার সবাই একদিন বসলাম, আমরা ওই প্রবলেম গুলো সলভ করি, এটা খুব ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। শুধু ইয়াকুব ভাই না, ধরেন যে এখানে আরো যারা আছেন, যদি এই ধরনের কাজ পান, সেটা আমরা হচ্ছে এইভাবে টিম ওয়ার্ক অনুযায়ী করব। আর আমি যদি পাই, আমি একটা কাজ করতেছি, কিন্তু সেটা আসলে ওই যে প্রবলেমটা হয়েছে আর কি, মানে সুইজারল্যান্ডের ভাষা, আপনি দেখছেন কিনা আমি জানি না, যে ইউটিউবে ভিডিও দিছি, কিন্তু ওর হালার মধ্যে সব সুইজারল্যান্ডের ভাষা। হ্যাঁ, আজকে দেখছি আপনি, আজকেও মনে হয় একটা ভিডিও দিয়েছিলেন, ওটা হ্যাঁ, আজকে দেখছি। ওর সাথে আমি কালকেও কাজ করব, কিন্তু ওর ব্যাপারটা হয়ে গেছে সব সুইজারল্যান্ডের ভাষা। মানে আপনি একটা কাজ নেন, অথবা এনিওয়ান একজন কাজ নেন, কাজটা নেয়ার পরে আমাদেরকে দেন, তাহলে হচ্ছে আমরা এখানে করতে পারলে খুব ভালো হবে। ভাইয়া নতুন ড্রপ শিপিং কাজ হলে হবে? যে কোনোটা হবে, না, আমি সামনের সপ্তাহে মনে হয় যে বলছিলাম, এটা কনফার্ম হবে সামনের সপ্তাহে অর্ডারটা। কোনো সমস্যা নেই, আপনি নেন, ড্রপ শিপিং হলো হবে, কিন্তু ওই যে এই জিনিসগুলো আমাদের দিতে হবে। না, সম্পূর্ণ নতুন, সব করতে পারবো আর কি। সবকিছু নতুন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু যে এই যে আমরা এই যে শিপিং, এই যে এই জিনিসগুলো, তারপর যা যা করেছি, এই জিনিসগুলো একদম জেনুইন হতে হবে। আপনার এই শপিফাইতে এই ইয়ে পর্যন্ত, ট্যাগ পর্যন্ত সেটআপ করতে হয় না, শিপিং পর্যন্ত অটো ওরা কানেক্ট হয়ে যায়, এগুলো অটো। শপিফাইতে ওই যে ওই ইয়া দিলে, ওই যে গুগলের যে ইয়াটা দিলে, অটো কন্টেন্ট এপিআই দিয়ে অটো হয়ে যায়। কেউ করতে পারবে, শুধু অ্যাপটাই ইন্টিগ্রেট করতে জানলে সবাই হ্যাঁ, করতে পারবে। বুঝতে পারছেন এই জিনিসগুলো। আর ভাই আর আমাদের গ্রুপে জানি কি লাগছে না, আলী ড্রপ শিপ নিয়ে কাজ করে, তার একটু হেল্প লাগবে আমার তাহলে ভাই। কি আছে এখানে আমি জানি না সঠিক। আছে, একটু কে জানি বললো না কাজ করতেছে, ওই যে ইয়াকুব ভাই, ভাই আলী ড্রপশিপ নিয়ে কাজ করলে আসলে ওটা
কমার্স দিয়েই করা ভালো, কারণ ওদের যে প্লাগইন ওইটা আবার ইন্টিগ্রেট করতে দুনিয়ায় পেতাল। আমি নিজেও এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করে পরে আমি আবার কমার্স থেকে কনভার্ট করি। না আচ্ছা ও আচ্ছা কমার্সে ভাই, সে বলছে আলী ড্রপ শিপিং কিনে দিবে আর সবকিছু কিনে দিবে কিছুদিন এই সপ্তাহের মধ্যে আর কি, ওকে তাহলে কাজটা ধরবো আর কি। ভাই আমি আপনারে বলি, ওদের যদি কিনে থাকে বলে ভাই তুমি একটু কষ্ট হইলো, তুমি শপিফাই নাও। কারণ হচ্ছে যে আসলে আমি মনে করি যে আলী ড্রপশিপ যে প্লাগইনটা এটা না কিনে বরং হচ্ছে যে কমার্স দিয়ে ফ্রি ওই যে সিজেটির সাথে ইন্টিগ্রেট করে করাটা অনেক বেটার। এই আলী ড্রপশিপ প্লাগইনটা তেমন ইউজার ফ্রেন্ডলি না, মূলত হচ্ছে যে ওদের প্লাগইন গুলা কেনার পরেও ইউজার ফ্রেন্ডলি না। যেমন হচ্ছে মূলত ফেসবুকের কথাই বলি, কমার্স এরকম কমার্স ফর ফেসবুক এটা এত সুন্দর করে ইন্টিগ্রেট হয়ে যায় পেজের সাথে বলা হয়, কিন্তু কমার্সে যেটা ওটাতে আইডি দেওয়ার পর ওরা শুধু প্রোডাক্ট ভিউ দেখায়, তবে কিছু কিছু আছে ওরা সব প্রপার কাজ করে না, ওগুলার আবার আবার নিজে নিজে এগুলার আবার মডিফাই করতে হয়। তো আমি প্লাগইনে ইউজ করলাম, আবার নিজে নিজে মডিফাইও করতে হলো ট্যাগ ম্যানেজার দিয়ে, তাহলে তো হলো না। ওই এখানে এই লোক তো হচ্ছে টেকনিক্যাল পার্সন না, তো যা বলবো তাই কিনে দিবে। সে বলছে যে আপনি যেটা লাগে বলেন আমি কিনে দিচ্ছি, হ্যাঁ সোজা আপনি হিসাব। তাহলে বলেন শপিফাই দিয়ে করার জন্য। শপিফাইতে যাবে না, কারণ প্রতি মাসে চার্জ আছে তো। আরেকটা জিনিস হচ্ছে যে কি ড্রপ শিপিং এর জন্য আপনার শপিফাইটা বেশি, কারণে আপনি লাইভে আপনার ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন কয়জন আপনার অ্যাড টু কার্ড হচ্ছে, কয়জন ইয়েতে যাচ্ছে। আলি ওই যে আপনার ইয়েতে গেলে আপনি অ্যানালাইটিক্স দেখতে পাবেন, কিন্তু অ্যানালাইটিক্স দেখার মজা আর ওইটা লাইভ দেখতেছেন আপনি অ্যাড টু কার্ডে যাচ্ছে, অ্যানালাইটিক্সও দেখায়, কিন্তু ওইটা আপনি এখানে আপনি একটা লগইন করে দেখতে পারতেছেন যে কোনো সময়, আর ওইটা হচ্ছে আপনার অ্যানালাইটিক্সও লগইন করা হয়, আবার আপনার ওয়েবসাইটও আসে, আবার অনেক সময় অ্যাকচুয়াল ডাটাটাও একটু এদিক সেদিক হয়। তো এই কারণে আপনার আমি তাকে অলরেডি বলছিলাম ভাই, কিন্তু সে হচ্ছে বলতেছে প্রতি মাসে সে চার্জে যাবে না, কারণ সে প্রথম ঢুকতেছে তো অনলাইনে, এর জন্য আর কি। আপনি ওই তারে বলেন যে আপনি হিসাব করেন আপনার এই যে আলী ড্রপশিপিং প্লাগইন সহ কিনা থেকে শুরু করে তারপরে হোস্টিং কিনা, হোস্টিং তো $48 নিয়ে নিবে, তারপর এই প্লাগইনটা $96 হ্যাঁ 96 কি কত সামথিং এরকম। আর হচ্ছে যে আপনার প্লাগইন কিনতে হবে, প্রত্যেকটা ওদের প্লাগইন আছে $100 প্লাগইন, এগুলো এক থাকে যাচ্ছে, তো $150 মতো সব মিলাই কিন্তু আপনার ওই ইয়ে দেখলে শপিফাই 1 বছরের যে ফিটা ওইটার মধ্যে সেই ফিটাই যাচ্ছে। যদি এই বুঝি বলে যে আমি কোনো শপিফাইতে কি ওভারলোড দিয়ে সব হয়ে যায়? হ্যাঁ ওভারলোড দিয়ে হবে। আর হচ্ছে যে আপনার কিছু ইয়ে কিনতে হবে, যদি আপনি যদি মার্কেটিং একটু ইয়ে করতে হয়, ভালো করতে হয়, সেক্ষেত্রে তো আপনার কিছু প্লাগইন পেজ, যেমন রিভিউ প্লাগইনটা পেজ কিনতে হবে, তারপরে ইমেলের জন্য পেজ একটা কিনলে ভালো। হ্যাঁ ইমেলের জন্য পেজ একটা কিনলে ভালো, এই রিভিউর জন্য শুধু একটা প্লাগইন কিনতে হবে এক্সট্রা, ওটার জন্য রিভিউ গুলা ইয়ে আসে। আলিতে শুধু একটা সুবিধা ভালো, রিভিউ গুলা ওরা একদম সুন্দর করে নিয়ে আসে, যেটা ফ্রি, এই জিনিসটা ওদের অনেক ভালো। আর আদার অন্যগুলা সবই শপিফাই বেস্ট বলতে হবে, যে ড্রপশিপিংয়ের জন্য শপিফাই বিকল্প কিছু নেই। এইসব কথা বলে দেখি কতটা কনভিন্স করা যায় তাকে। আচ্ছা দেখেন। আচ্ছা তাহলে আমরা ফাইনাল কথায় আসলাম যে এই জিনিসগুলো যদি আমাদের প্র্যাকটিক্যাল করতে হয় বস, তাহলে আমাদের একটা রিয়েল ইয়া নিতে হবে, এবং সেটা আপনাদের কাছে আমার ধরেন যে একটা রিকোয়েস্ট, যদি কেউ এরকম কাজ পান তাহলে সেটা আমাদের ছুড়ে দেন, আমরা এই ক্লাসে বসে বসে করি, এটা সবার জন্য খুব ভালো হবে। কবে দিবেন ইয়াকুব ভাই? আপনার রানিং ক্লায়েন্ট আছে না? এর মধ্যে গেলে তখন আবার দেখাচ্ছে কিন্তু যে ওই আমি ইয়েও করতে পারি, মানে অন্য যেগুলা আছে প্রোগ্রাম, এই প্রোগ্রাম গুলাকেও এই যে যেমন শপিং অ্যাড এর প্রোগ্রামটা, এটাতেও গেট স্টার্টেড দিলে কিন্তু কাজ হচ্ছে। ডাইনামিক রিমার্কেটিং এর মধ্যেও দেখি বাংলাদেশ আছে, শুধুমাত্র প্রমোশনের মধ্যে বাংলাদেশ নাই, আর হচ্ছে বস ওই যে ফ্রি লোকাল প্রোডাক্ট লিস্টিং এটার মধ্যে বাংলাদেশ নাই। এই দুইটাতে বাংলাদেশ নাই, বাকি কিন্তু 4টাতে আমি বাংলাদেশ পাইছি। আমরা মনে হয় আমরা এই আসাদ ভাই ওটা নিয়েও একটু দেখতে পারি, মানে অন্তত একটা এক্সপ্লোরেশন হবে, যেটাও ভালো হবে আর কি, প্র্যাকটিক্যালি যেটা আমরা দেখতে পারি। হ্যাঁ এটা একটা পয়েন্ট। আচ্ছা বস তাহলে আমাকে একটা কাজ, বস আজকে তাইলে নরমালি ক্লাস শেষ করেন, ঠিক আছে? হ্যাঁ অন্যান্য জিনিসগুলো একটু ইয়ে করেন, আমাকে জাস্ট একটু আপনি একটা মানে ক্লাস শেষেই একটা সময়ে খালি প্রোডাক্ট বাদে বাকিগুলো একটু দেখে দেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, মানে আপনার এক্সপার্ট অপিনিয়নটা কি। এরপরে আমি প্রোডাক্টটা একদম রিয়েল প্রোডাক্ট যেগুলো আছে আমার,
আমার রিয়েল প্রোডাক্ট ওখানে আপলোড করে ফিট কানেক্ট করে দিব। এবং মানে হচ্ছে যে আপনি কান্ট্রি গুলা হিসেবে সহ। বাংলাদেশে দিয়েছেন, বাংলাদেশে বিক্রি করবেন। হ্যাঁ, আমি বাংলাদেশেই দিছি সব। আচ্ছা দেখি, এটাও আমরা কিন্তু একটা ভালো ঠিক আছে, এক্সপ্লোরেশন তো হবে। ওইখানের মধ্যে এরপরে ওইটারে নিয়ে আপনারা এক্সপেরিমেন্ট করতে পারবেন। আচ্ছা, আমি আরেকটা কথা, ইয়াকুব ভাই খুব ভালো একটা কথা বলছে যে আসলে ওই কোর্সে যেহেতু হচ্ছে এখন ভাই কোর্সে কোনোভাবেই আমরা এই বাংলাদেশি বৈশা এই ভুলভাল ইনফরমেশন দিয়ে আমরা আসলে ওই জিনিসগুলো, আপনি যে কি এক্সপেকটেশন শব্দটা না বাংলায়, এইটা আসলে বস ফিল আপ করাটা একটু টাফ। তবে সবাইকে তো বলা হলো যদি আমরা ওইটা পাই তাহলে হয়তো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তবে আমি একটা জিনিস এনশিওরিটি দিচ্ছি, এই সাসপেন্ড ফর পলিসি ভায়োলেশন, বিশ্বাস করেন এই জিনিসগুলো হচ্ছে যে যদি আপনার প্রোডাক্টে কোনো প্রবলেম না থাকে, ওদের যে প্রোডাক্টের কিছু ইয়ে আছে এই জিনিসগুলো আপনারা পড়বেন। ওই যে সেক্সুয়ালি ইয়া দেখা যায়, মানে ধরেন যে আপনি ব্রা সেল করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ব্রাটাকে আপনি এমন একজনকে পরাইলেন যেটা দেখতে নুডি লাগতেছে, তাহলে হচ্ছে আপনাকে সাসপেন্ড করে দিবে আর কি। তো এইখানে দেখবেন এরকম ওই তামাক, মদ, তারপরে হচ্ছে যে সিকিউরিটি কিছু প্রোডাক্ট আছে না, যেমন হ্যাকিং প্রোডাক্ট, এই জিনিসগুলো যদি আপনি না দেন, মানে এখানে যে প্রোডাক্ট অথবা যে ট্রেডমার্কের যে প্রোডাক্ট আছে, হ্যাঁ, যে সমস্ত প্রোডাক্ট ট্রেডমার্ক করা, যদি আপনি সেই লোক না হন তাহলে আপনি সেল করতে পারবেন না। এই জিনিসগুলো কিন্তু এখানে খুব ভালো করে দেয়া আছে শপিং এড পলিসি, যে প্রহিবিটেড কন্টেন্ট, প্রহিবিটেড প্র্যাকটিসেস, রেস্ট্রিক্টেড কন্টেন্ট, এডিটোরিয়াল এন্ড টেকনিক্যাল, এই জিনিসটা আপনি একটু পড়ে নিন, ওই শীটের মধ্যে আছে এবং খুব ভালোভাবে পড়ে এই জিনিসটা। এবং এই জিনিসটা নিয়েও খুব একটা মানুষের প্রবলেম হয় না, কারণ মানুষ এই জিনিসগুলো জানে এবং এই জিনিসগুলো খুব একটা ওইভাবে দেয় না। সাসপেন্ড খাওয়ার অনলি ওয়ান রিজন হচ্ছে যে এই ইনফরমেশন শিপিং এন্ড রিটার্ন, এই ইনফরমেশন গুলো সঠিকভাবে দেয়া, অ্যাজ ওয়েল অ্যাজ এই জায়গা ভিজুয়ালি দেয়া, কন্টাক্টের মধ্যে ইয়া দেয়া, এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে দেন তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড খাবে না, সেটা আপনি ড্রপ শিপিং করেন না যেটাই করেন, কিন্তু এই ইনফরমেশন গুলো আপনার একদম জেনুইন হতে হবে। আর ছোটখাটো যে ওয়ার্নিং টোয়ার্নিং দেয় এই জিনিসগুলো সলভ করা 5 মিনিট বা 10 মিনিট সব, এগুলো কোনো ওয়ার্নিং এর জন্য কখনো আপনার সাসপেন্ড খাবেন না। কথাটা বোঝা গেছে? এই আচ্ছা, এখন আমাদের আসলে আমি চেয়েছিলাম যে মোটামুটি এইটুকু আলোচনা করে দেন হচ্ছে আমরা একটু ক্যাম্পেইনে গেলাম, দেন আবার এসে ওই যে আমাদের যে ওই ইস্যুগুলো আছে আর কি, এই যে ম্যানেজ প্রোগ্রামে গিয়ে আমাদের এই যে মানে আমি এগুলো চাইছিলাম আর কি, কিন্তু আমি আসলে দেখিনি, দেখলে হয়তো আমি যেগুলো ডিলিট করে 4-5টা প্রোডাক্ট আপলোড করে ফেলতাম আর কি। এখানে হচ্ছে যে আমাদের এই যে এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এটা নিয়ে আসলে আমাদের মেন খেলা খেলবো। এটা হচ্ছে যেটা ওই যে শপিং অ্যাকশন, যেটা মানে গুগলে যেটা চেক আউট হয় আর কি, এগুলো নিয়ে আমরা আলোচনা, এগুলো আমরা দেখাবো না। বাট আমাদের এই যে কাস্টমার রিভিউজ, তারপরে হচ্ছে যে প্রোডাক্ট রেটিং, প্রমোশন, এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে ওই যে কিছু কথাবার্তা আছে, হ্যাঁ, এটা হচ্ছে লোকাল, এগুলো নিয়ে আমরা কথা বলেছি যাদের যে ফিজিক্যাল স্টোর থাকে এই জিনিসগুলো আর কি। তো এই জিনিসগুলো তো আসলে আমরা বেসিক্যালি করছি না, আমাদের আসলে মেন উদ্দেশ্য এইটা করা, এইটা ফ্রি যেহেতু পাচ্ছি সেটাও আমাদের করে ফেলা। আর হচ্ছে যে এই যে কাস্টমার রিভিউজ, প্রোডাক্ট রেটিং, এই প্রমোশন হ্যাঁ ইউজ করে, এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের মোটামুটি একটু জানতে হবে এবং কিভাবে ইমপ্লিমেন্ট করে সেটা আমাদের দেখতে হবে আর কি, হ্যাঁ। কিন্তু আমি চাইছিলাম যে এই জিনিসগুলো হচ্ছে ধরেন যে এর পরের লেভেলের জিনিস আর কি, হ্যাঁ, এই হলো ব্যাপার আর কি। এখন কি করি বলেন তো, মানে ধরেন যে আমাদের মোটামুটি হচ্ছে যে ইয়া অ্যাপ্রুভড, মানে মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ, তাহলে এর পরবর্তী ধাপ আমাদের কি? এর পরবর্তী ধাপ হলো যে আমাদের একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা। যদি আমি সাদা মাঠা ভাবে চিন্তা করি, এর পরবর্তীতে আমাদের পরবর্তী কেস আসবে যে ভাই আমি চাচ্ছি শুধুমাত্র আমার এই গ্রীষ্মকালে বা উইন্টার শেষ হয়ে গেল, সামার আসলো, সামারে আমি কিছু প্রোডাক্ট সেল করতে যাচ্ছি, ওই প্রোডাক্টগুলো আমি কিভাবে সিলেক্ট করব? তারপরে ধরেন হতে পারে যে ভাই মানে আমরা যখন একটা অ্যাড দেখি
তখন হচ্ছে আমরা দেখি কি টাইটেল দেখি, প্রাইস দেখি, ব্র্যান্ড দেখি, প্রমোশনটা দেখি, সরি প্রমোশনও দেখি, মানে ফ্রি শিপিং টিপিং এগুলো আছে। তারপরে হচ্ছে যে আরেকটা হচ্ছে যে আমরা দেখি যে ওই যে সেলার রেটিং যেটা আসে আর কি, এই রেটিংটা কিভাবে ইমপ্লিমেন্ট করা, মানে এটা হচ্ছে যে ঠিক এর পরের ধাপটা আর কি, দ্যাট ইজ দ্য সিকোয়েন্স আর কি। হ্যাঁ, মানে যেখানে আমরা থমকে গেলাম আর কি। তারপরে মনে হয় আমরা একটু দেখি আর কি, আমাদের একটা ক্যাম্পেইন করতে গেলে আসলে আমাদের কি কি লাগে আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা ধরেন, এবং হচ্ছে যে আমরা মোটামুটি মার্চেন্ট সেন্টারের সাথে আমাদের এই গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের কানেকশনটাও কিন্তু আছে। ওকে, এখন ধরেন আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাচ্ছি, ধরেন এই জায়গাগুলো নিয়ে আমি বস এই কথাগুলো নিয়ে বলবো না, মানে এখানে এই যে প্রত্যেকটা এই বিষয়গুলো নিয়ে এই বেসে মানে এইখানে কথা বলবো না আর কি। এই কথাগুলো আমরা গুগল অ্যাডস এ খুব বিস্তারিত ভাবে বলেছি, এই জন্য আমরা এই কথাগুলো বলবো না। এখানে জাস্ট আমি শর্টকাটে বলে চলে যাব যে শপিং অ্যাড অলওয়েজ আমার গোল হচ্ছে টার্গেট। এখানে জাস্ট হালকা একটু বলি যে মানে আমরা যখন কোনো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই, যদি আমি একটা বলি ক্যাম্পেইন কাকে বলে, তো এই জিনিসগুলো আমরা যারা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট বা যারা নিউ, মানে মোটামুটি আমরা জানি যে কোনো একটা উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা যে প্রমোশনাল বা অ্যাডভার্টাইজিং অ্যাক্টিভিটি করি, দ্যাট ইজ কল্ড ক্যাম্পেইন। যেমন এখন মানে যেহেতু হচ্ছে যে উইন্টার শেষ, সামার, সবাই দেখেন একটা ক্যাম্পেইন এখন সব জায়গা করতেছে, স্টকটাকে ইয়া করে ফেলবে, কারণ তারা সামনে ঈদ আসতেছে। যদি আমি ফ্যাশন ব্র্যান্ডের কথা বলি, তাহলে তারা হচ্ছে এখন দেখেন 50%, 70%, 80%, 30% ছাড় দিয়ে দিয়ে তারা স্টকটা শেষ করে দিচ্ছে। কারণ কিছুদিন পরে আমাদের আসবে রমজান, তারপরে মানে ঈদ আসবে, এরা নতুন প্রোডাক্ট ঢোকাবে। সো তার মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে ভাই আমি এই মুহূর্তে আমার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট আমি স্টক ফাঁকা করবো, স্টক ক্লিয়ারেন্স, এখন আমি 50% 60% ছাড় দেবো। এই যে ইনফরমেশনটা, এই যে কমিউনিকেশনটা, এই জিনিসটা আমরা ছেড়ে দিচ্ছি মার্কেটে যে ভাই আমার দোকান থেকে কিনো 50% ছাড়। এই কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে আমরা যে প্রমোশনাল বা অ্যাডভার্টাইজিং অ্যাক্টিভিটিস করি, দ্যাট ইজ কল্ড ক্যাম্পেইন। এই জন্য এখানে কোনো একটা গুগল অ্যাডসে কোনো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে আমাদেরকে আমরা কি চাই, আমাদের গোলটা কি, আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভটা কি, ওই যে উদ্দেশ্যটা কি, যে কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে, তো সেইগুলো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো কেউ যদি সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক, প্রোডাক্ট কনসিডারেশন, এই বিষয়গুলো আমি ডিটেইল কথা এখন বলছি না, খুব সুন্দর করে বলা আছে। এখন আমরা শুধু কথা বলবো যে শপিং ক্যাম্পেইন মানেই ভাই আমার টার্গেট হলো সেলস। খুব পরিষ্কার ক্লিয়ার কথা, শপিং ক্যাম্পেইন মানেই আমার অবজেক্টিভ হলো আমি সেলস চাই, আমি অবজেক্টিভটা সিলেক্ট করব সেলস। এরপরে এখানেও বেশ কথাবার্তা আছে আর কি, এই কথাগুলো আমরা বলছি না, আমরা যা সেখান থেকে সিলেক্ট করব শপিং। আচ্ছা, এখানে দেখেন নিচের দিকে দেখা যাচ্ছে সে মোটামুটি একটু খুঁজতেছে আর কি। আচ্ছা, গুগল কান্ট কমপ্লিট দ্য রিকোয়েস্ট। আচ্ছা, এটা হচ্ছে যে এই প্রবলেম এখানের, এটা নেট ইস্যু। আমরা সেল ঠিক করি, শপিং। আচ্ছা, এই যে আমাদের যে মার্চেন্ট সেন্টার ছিল ট্রেন্ডি টি শার্টের, যে সেটা ওই যে আমরা যে লিংক করেছিলাম মার্চেন্ট সেন্টার টু 892, মার্চেন্ট সেন্টার টু গুগল অ্যাডস এর সাথে আমরা যে লিংক আপটা করেছিলাম 892, সেটার এখানে এসেছে। এটা আমরা কোথায় সিলেক্ট কান্ট্রি হোয়ার ইউর প্রোডাক্ট আর সোল্ড, ওই দেশ। আচ্ছা, ইউনাইটেড স্টেট, কোনো সমস্যা নেই। এখন দেখেন যে আমাদের এখানে একটা হচ্ছে স্মার্ট ক্যাম্পেইন অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এখানে স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইন আছে। এখানেও হচ্ছে যে কিছু কথাবার্তা আছে যে স্মার্ট ক্যাম্পেইনও আপনি করতে পারেন। স্মার্ট ক্যাম্পেইনটা আমরা গুগল অ্যাডসে মোটামুটি ডিসকাস করেছি। স্মার্ট ক্যাম্পেইনটা সবসময় হচ্ছে যে মানে গুগলের উপর ছেড়ে দেয়া, যদিও আমরা এটা অনেকটাই গুগলের উপরে ছেড়ে দিব। এবং গুগল স্মার্ট ক্যাম্পেইন সবসময় করতে বলে এই কারণে যে মোটামুটি তুমি এক্সপার্ট না এই বিষয়ে, মানে ইজি টু সেট আপ। আর কিছু জিনিস হচ্ছে গুগল তার ব্যাক এন্ডে তার এআই দিয়ে আপনাকে বেস্ট রেজাল্ট এনে দেওয়ার ট্রাই করে। এখন পর্যন্ত আমি যে স্মার্ট ক্যাম্পেইন গুলো চালাইছি, টাকা খরচ হয়েছে, কিন্তু খুব বেস্ট রেজাল্ট খুব একটা পায় না, খুব একটা পায় না, পায়নি তা না, কিন্তু খুব একটা পায় না। এবং
আপনি যখন কোনো গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট করেন দেখবেন যে ওরাও হচ্ছে যে আপনাকে একটু ইনফ্লুয়েন্স করে ভাই স্মার্ট ক্যাম্পেইন চালাও, বাট খুব একটা এরকম আসে না। এখানে একটা সুবিধা আছে, যদিও এটা এখন দুইটাতেই হয়, কিন্তু গুগল এক সময় বলতো আর কি যে স্মার্ট ক্যাম্পেইনে হচ্ছে যে যদি আপনি স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইন করেন তাহলে গুগল বলছে যে তুমি শুধুমাত্র হচ্ছে যে এই যে google.com এখানে পারবা আর কি। কিন্তু এখন হচ্ছে স্মার্ট ক্যাম্পেইন এবং শপিং ক্যাম্পেইন মানে স্মার্ট ক্যাম্পেইন বা স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইন যেখানেই করেন আপনি অ্যাড প্লেসমেন্টের জন্য আপনি শুধুমাত্র গুগল অ্যাডস না মানে google.com না, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি জিমেইল, তারপরে ইউটিউব এই সব জায়গাগুলোতেও দেখাতে পারবেন আর আমরা দুইটাই দেখবো, জাস্ট একটু বললাম আর কি। আচ্ছা, এখন ধরেন যে আমি একটু স্ট্যান্ডার্ড দেখি, আমরা একটু স্ট্যান্ডার্ড সিলেক্ট করি এন্ড নেক্সট করলাম। আমরা একটা ক্যাম্পেইনের নাম দিই, ধরেন যে সামার কালেকশন, ধরেন যে আমি সামার কালেকশন দিলাম 2021 ধরেন। আচ্ছা, বিলিংটা নিয়ে আমি কথা বলতেছি। এখানে দেখেন বলতেছে যে তোমার ইয়াটা কোথায় যাবে, একটা কোথায় শো করবে। একটা কি হচ্ছে যে আপনি সার্চ নেটওয়ার্ক বলতে ও বোঝাতে যাচ্ছে আসলে google.com, এখানে যে মানুষ সার্চ দেয়, ধরেন এটা ঠিক আছে। ধরেন যে আপনি উইমেন্স কোট ধরেন, এই যে আমরা সার্চটা দিলাম, ঠিক আছে, মানে কোথায় আমার অ্যাডটা শো করবে, যেটাকে আমরা বলি হচ্ছে যে ডিসপ্লে নেটওয়ার্ক অর সার্চ নেটওয়ার্ক। তো google.com এটাকে আমরা বলছি হচ্ছে যে সার্চ নেটওয়ার্ক মানে google.com, অ্যাজ ওয়েল অ্যাজ এর কিছু পার্টনার আছে, সুযোগ দেখবেন আমাদের গ্রুপে শেয়ার দিয়েছিল, বাট পার্টনারটাকেও মানে আমরা পার্টনারটাও সিলেক্ট করি না আর কি। আমরা চাই যে যারা হচ্ছে google.com এ এসে উইমেন্স কোট লিখে সার্চ দিচ্ছে তারাই যেন আমার শপিং অ্যাডটা দেখে, নাম্বার 1। মোটামুটি ইয়াটা দিয়েন না, খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। গুগলের কিছু সার্চ পার্টনার আছে, তার মধ্যে যেমন ধরেন যে ওই যে হটমেইল টোয়েল এওএল টোয়েল এরা মনে হয় আছে আর কিন্তু দেখে না, জাস্ট গুগলে সার্চ দিবেন যে গুগলের সার্চ পার্টনার কারা। তার মানে হচ্ছে সার্চ পার্টনার মানে হলো যে গুগলের কিছু নিজস্ব সম্পত্তি আছে, যেমন ইউটিউব গুগলের নিজস্ব সম্পত্তি, তারপরে হচ্ছে যে google.com গুগলের নিজস্ব সম্পত্তি, গুগল ম্যাপ গুগলের নিজস্ব সম্পত্তি, এই জায়গাগুলোতে, তারপরে প্লে স্টোর গুগলের নিজস্ব সম্পত্তি। এই জায়গাগুলোর বাইরেও গুগল হচ্ছে যে ওদের কিছু পার্টনার আছে, যেখানে থ্রু গুগল অ্যাডস দিয়ে যদি আপনি অ্যাড দেন ওইখানেও একটা শো করায়, ওদের মধ্যে একটা পার্টনারশিপ আছে, সেটাকে বলছে হচ্ছে গুগল সার্চ পার্টনার। সার্চ পার্টনার মানে কি, সার্চ নেটওয়ার্ক মানে কি, ডিরেক্ট google.com। সার্চ পার্টনার মানে কি, নিশ্চয় এইরকম আরো কিছু সাইট আছে, একটু সার্চ দিয়ে আর কি 40-50টা পাবেন। সুযোগ দেখবে শেয়ার দিয়েছিলাম আমাদের গ্রুপে, একটু আরেকবার দিয়ে দিয়ে। যাই হোক, ওই সার্চ পার্টনার গুলোতেও আপনি আপনার এই শপিং অ্যাড শো করাতে চান কি চান না, এখানে হচ্ছে শো করাবেন না, খুব একটা ভালো রেজাল্ট আসে না, বুঝতে পারছেন? কারণ আমরা স্ট্যাটিস্টিক্স পড়েছি, আমরা কিন্তু প্রথম ক্লাস স্ট্যাটিস্টিক্স পড়েছিলাম না যে গুগলে যারা মোটামুটি সার্চ করে তারা 7 দিনের মধ্যে প্রোডাক্টটা কিনে ফেলে। এইটা কিন্তু মানুষ কোনো প্রোডাক্ট কিনতে গেলে গুগলেই আসে, যেটা হচ্ছে যে প্রোডাক্ট ওরিয়েন্টেড যে সার্চ গুলো আসে, নরমাল সার্চে কিন্তু আসে না। যেমন হোয়াট ইজ স্কিল আপার, এই সার্চে কিন্তু সেল আসে না বস, মানে প্রোডাক্ট ওরিয়েন্টেড সার্চ, যেমন আইফোন প্রো ম্যাক্স প্রাইস, এই ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়, তারা কিন্তু এই পার্টনার নেটওয়ার্কে দিয়ে ওইভাবে সার্চ দেয় না, ধরেন আর কি। তো এই জন্য হচ্ছে যে আমরা এখানে হচ্ছে আমাদের মেইন প্র্যাকটিস বা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো যে আমরা সার্চ পার্টনারটাকে তুলে দিব, আমরা চাই যে শুধুমাত্র গুগলেই দেখো। আচ্ছা, আরেকটা হচ্ছে ইউটিউব, জিমেইল এবং ডিসকভারি, যেটা হচ্ছে যে আমরা ইউটিউবে ডিসকভারি দেখি, তারপরে হচ্ছে যে ওই যে ইউটিউবের মধ্যে আমরা স্ক্রলিং করলে মোবাইল থেকে দেখবেন যে এখানেও কিন্তু একটা ডিসকভারি অ্যাড আছে আর কি, মানে আমাদের গুগল অ্যাডস এর কোর্সে মোটামুটি একটা আলোচনা ছিল আর কি, যে ইউটিউবের মধ্যেই হচ্ছে যে আপনি স্ক্রলিং করতেছেন, মাঝখানে অ্যাড দেখতে পান, এগুলো হচ্ছে যে ডিসকভারি অ্যাড আর কি। তো যাই হোক, আপনি কি আপনার অ্যাডটা, এই শপিং অ্যাডটা ইউটিউবে, জিমেইলে এবং এই ডিসকভার ফিডে দেখাতে চান কি চান না? যদি দেখাতে চান তাহলে হচ্ছে যে এখানে টিক চিহ্ন দিবেন, যদি দেখাতে না চান তাহলে দিবেন না।
রিসেন্টলি ডিসকভারি অ্যাডে, গুগলের একটা ডিসকভারি অ্যাডই আছে যেখান থেকে আপনি ক্যারোজাল টাইপের অ্যাড দিতে পারেন ইউটিউবে, সেটা মোটামুটি আসতেছে, বাট কনভার্সন রেট ইজ ভেরি লেস, মানে 1%-এর নিচে, যে কারণে হয়তো আপনার প্রোডাক্টের একটা ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে কিন্তু আশানুরূপ সেল হয় না। তো যদি বাজেট থাকে তাহলে হচ্ছে এই জিনিসগুলো রাখতে পারেন, আদারওয়াইজ রাখা দরকার নেই। কারণ হচ্ছে মানুষ কোনো প্রোডাক্ট যখন এই শপিং অ্যাডে দেখতে যায়, আসলে সে হয় গুগল শপিং এর মধ্যে যায়, নাহলে সে প্রোডাক্ট সার্চ দিয়ে শপিং অ্যাড দেখে, এটাই আসলে তার মোটিভ থাকে। এই জন্য এই জায়গাগুলোতে ব্যাপারে ওয়াস্ট অফ মানি বলা যেতে পারে। তবে যদি টাকা পয়সা বেশি থাকে হয়তো ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ডিং হলো আর কি, দেখাতে পারে যে ইয়া। আর এই ডিসকভারি অ্যাড বা ইউটিউব বা গুগলে এইটা হচ্ছে যে আপনার ডিসকভারি অ্যাডই একটা আছে গুগল অ্যাডসে, ওইটাও দিতে পারেন। ওই যে যেটা বললাম যে কনভার্সন রেট খুব কম। এই হলো এখানকার স্ট্র্যাটেজি। আচ্ছা, এখানে এইবার হচ্ছে যে আমরা মোটামুটি একটু এই ক্যাম্পেইন প্রায়োরিটি নিয়ে এটা নিয়ে একটু আলোচনা করে ফেলি আর কি। এখানে দেখেন আস্তে আস্তে আগাচ্ছে আর কি, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করি। দেখেন এখানে ক্যাম্পেইন প্রায়োরিটি আছে, একটা হচ্ছে লো, মিডিয়াম, হাই। যদি আপনি ধরেন যে 3টা শপিং ক্যাম্পেইন চালাচ্ছেন, একটা ধরেন যে আপনি একটাতে অ্যাড দিচ্ছেন যেখানে আপনার সব থেকে বেস্ট সেলিং প্রোডাক্ট গুলো দিয়ে একটা গ্রুপ করছেন, প্রোডাক্ট গ্রুপ করছেন। আচ্ছা, একটা জিনিস একটু বলে ফেলি তার আগে, সেটা হলো আমি মনে হয় একটু এই স্ক্রিনে যাই, এই কথাগুলো একটু জানতে হবে আর কি, না হলে একটু ইয়া হবে আর কি। যেমন ধরেন আমরা এখান থেকে একটা নিয়ে নিই, ওইদিকে যাচ্ছি না। আমরা যখন হচ্ছে যে আমরা হচ্ছে গুগল অ্যাডস এর কোর্স যখন করেছি তখন গুগল অ্যাডস এ আমাদের একটা ক্যাম্পেইন স্ট্রাকচার বলেছিলাম যে প্রথমে হচ্ছে ক্যাম্পেইন, মানে সবার উপরে অ্যাকাউন্ট, মানে গুগল অ্যাডের অ্যাকাউন্ট, তারপর আমরা ক্যাম্পেইনের আন্ডারে আমরা বলেছিলাম যে কিছু অ্যাড গ্রুপ থাকে এবং তার আন্ডারে আমরা বলেছিলাম অ্যাডস থাকে। ফেসবুকের ক্ষেত্রে সেম, শুধু অ্যাড গ্রুপের নামটা দিয়েছে অ্যাডস সেটাকে। গুগল শপিং অ্যাডের ক্ষেত্রে আমরা একটা ক্যাম্পেইন করি, যদিও ওইটাকে আমরা ডিরেক্ট বলতে পারি, মানে অ্যাড গ্রুপই আর কি। অ্যাড গ্রুপের মধ্যে ভাগ করা হয় হচ্ছে যে এই দুটাকে আপনি এক হিসেবেই বিবেচনা করতে পারেন, অ্যাড গ্রুপ অর প্রোডাক্ট গ্রুপ। এবং অ্যাডসটা অটোমেটিক্যালি গুগল তৈরি করে ফেলে, যেটা আমরা দেখেছি, কারণ এখানে তো আমাদের অ্যাড বানাইতে হয় না আর কি, গুগল অটোমেটিক্যালি ওই প্রোডাক্ট ফিড থেকে নিয়ে অ্যাড তৈরি করে ফেলে। তো এখানকার ক্যাম্পেইন স্ট্রাকচারটা হলো যে একটা ক্যাম্পেইনের মধ্যে অ্যাড গ্রুপ বা প্রোডাক্ট গ্রুপ থাকে, সেই প্রোডাক্ট গ্রুপের মধ্যে ধরেন আপনি একটা প্রোডাক্ট গ্রুপ করলেন যেখানে আপনার সবথেকে বেস্ট সেলিং প্রোডাক্ট গ্রুপ, অথবা আপনি একটা প্রোডাক্ট গ্রুপ করলেন যেখানে মেয়েদের টি শার্ট, আরেকটা প্রোডাক্ট গ্রুপ করলেন যেটা হচ্ছে ছেলেদের টি শার্ট, আরেকটা প্রোডাক্ট গ্রুপ করলেন যেখানে বাচ্চাদের ধরেন যে টি শার্ট ধরলাম, এইগুলোকে বলে হচ্ছে প্রোডাক্ট গ্রুপ। সেটা আমরা কোথায় করব? ওই প্রোডাক্ট ফিডের মধ্যে দিয়ে আসি। এখন এই প্রোডাক্ট ফিডের মধ্যে আমরা কিভাবে দিই, ওই কাস্টম লেভেল অ্যাড করে দিতে পারি, ওই আলোচনাটা একটু করে নিই আর কি। ধরেন এটা করা যায় যে আমরা কাস্টম লেভেল অ্যাড করে দিলাম যে এই প্রোডাক্ট গুলো ছেলেদের টি শার্ট, এই প্রোডাক্ট গুলো মেয়েদের টি শার্ট, একটা কাস্টম লেভেল অ্যাড করে দিলাম, এই টি শার্ট গুলো হচ্ছে মেয়েদের, আছে বাচ্চাদের। অথবা এই প্রোডাক্ট গুলো আমার বেস্ট সেলিং আইটেম, এই প্রোডাক্ট গুলো একটু কম সেল হয় বাট মার্কেটে চাহিদা আছে, ধরেন এরকমও আপনি প্রোডাক্ট গ্রুপ বানাইতে পারেন কাস্টম লেভেল অ্যাড করে প্রোডাক্ট ফিডে। এবার আমরা এখানে একটু আসি। ধরেন আপনার যে ক্যাম্পেইন প্রায়োরিটি, ধরেন আপনি এরকম 3টা অ্যাড চালাচ্ছেন, একটা অ্যাড চালাচ্ছেন ধরেন বেস্ট সেলিং প্রোডাক্ট, অথবা ধরেন একটা অ্যাড চালাচ্ছেন হচ্ছে আপনি মেয়েদের টি শার্ট, একটা হচ্ছে ছেলেদের টি শার্ট, আর একটা হচ্ছে আপনি অ্যাড চালাচ্ছেন হচ্ছে বাচ্চাদের টি শার্ট। এখন এই 3টে ক্যাম্পেইন যদি একসাথে চালান তাহলে হচ্ছে আপনি প্রত্যেকটা ক্যাম্পেইনে এভাবে প্রায়োরিটি দিতে পারেন যে ভাই আমার এই অ্যাকাউন্ট থেকে 3টা ক্যাম্পেইন চলতেছে, কিন্তু কেউ যখন সার্চ দেয় আমি হচ্ছে কোন ক্যাম্পেইনটারে প্রায়োরিটি দিচ্ছি বেশি। কিন্তু এখানে একটু প্রবলেম হচ্ছে, আমি যে কথাগুলো বললাম এইভাবে আসলে রিয়েল কেস না, মানে ফর দ্য প্রায়োরিটির ক্ষেত্রে আমরা ওইভাবে লেবেল করতে পারি,
কিন্তু প্রায়োরিটির ক্ষেত্রে আসলে ঘটনাটা ওইভাবে ঘটবে না। প্রায়োরিটির ক্ষেত্রে ঘটনা ঘটবে এরকম যে আপনি 3টা ক্যাম্পেইন চালাইছেন একই প্রোডাক্টের, ধরেন আপনি 3টা ক্যাম্পেইন চালাইছেন একই প্রোডাক্টের। এখন এই প্রোডাক্টের মধ্যে সেম প্রোডাক্ট কিন্তু কিছু ক্যাটাগরির প্রোডাক্ট, ধরেন যে আপনার টি শার্টই আছে, বা ধরেন যে মিডিয়াম লেভেল টি শার্ট অথবা স্মল সাইজের টি শার্ট অথবা ব্ল্যাক কালারের টি শার্ট, এই টি শার্ট গুলো একটু বেশি চলতেছে। ধরেন আপনি 3টাই টি শার্টের ক্যাম্পেইন চালাইছেন। এখন ক্যাম্পেইন প্রায়োরিটিতে আপনি যদি লো, মিডিয়াম এবং হাই দেন, তাহলে যেটা আপনি হাই দিবেন গুগল বুঝবে যে ও চাচ্ছে ওই ক্যাম্পেইনটা বা ওই প্রোডাক্ট গুলো হচ্ছে যে মানুষ একটু বেশি দেখাতে চায়, মানে লাইক দ্যাট, যে ওই প্রোডাক্ট গুলো বেশি দেখাবে। মিডিয়াম দিলে তার থেকে একটু কম দেখাবে, লো দিলে তার থেকে একটু কম দেখাবে। এইটাই হচ্ছে যে ক্যাম্পেইন প্রায়োরিটির বিষয়। বাট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটাই ক্যাম্পেইন চালাই, আপনি যেটা মন সেটাই দিয়ে রাখেন। জাস্ট আমি হচ্ছে বেসিক বিষয়টা বললাম। কি জন্য ভাই ইয়া চালু করছেন, কথা বললে বলেন, না হলে ইয়ার সাউন্ডটা বন্ধ করে দেন বাস। ওকে, তাহলে ক্যাম্পেইন প্রায়োরিটি হলো যে যদি আমরা 3-4টা অ্যাড চালাই, তাহলে হচ্ছে যে আমি কোন ক্যাম্পেইনের প্রোডাক্ট গুগলে বেশি ভিজুয়ালাইজ বা শো করাতে চাই, সেই অনুযায়ী আপনি ক্যাম্পেইনের প্রায়োরিটি লো, মিডিয়াম, হাই সেট করে দিতে পারেন। যদি হাই দেন বেশি দেখাবে, যদি লো দেন কম দেখাবে, যদি এরকম। আর এটা হচ্ছে বেসিক। বাট আমরা মূলত একটাই দেখবেন ক্যাম্পেইন চালাই, যেটা বাই ডিফল্ট আছে রিকমেন্ডেড, ওইটাই মেরে দিবেন। এই আচ্ছা, এইবার আমাদের ধরেন যে বাজেটিংটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, গুগল পিপিসি ক্যাম্পেইন, গুগল পিপিসি অ্যাড আর হচ্ছে যে এই গুগল শপিং অ্যাড সেম ভাবে কাজ করে এবং কস্ট অ্যাজ লাইক সেম অ্যাকর্ডিং টু কিওয়ার্ড। আমরা যারা গুগল অ্যাডস ক্যাম্পেইনটা করেছি, মানে শিখেছি, তারা দেখবেন যে মোটামুটি হচ্ছে যে আমরা কিভাবে একটা বাজেটিং করে এটা কিন্তু আমরা মোটামুটি শিখেছিলাম। এটা বস একটু কষ্ট হলেও আমি ভিডিওটা দিয়ে দেব, আপনাদের একটু দেখে নিতে হবে। ওইটা ওই মানে 2 ঘন্টা আলোচনা আমি আর করতেছি না আর কি। হ্যাঁ, মানে বাজেট তো আর আমরা আন্দাজে বসাবো না। তাহলে নিশ্চয়ই আমরা যখন কোনো একটা প্রোডাক্ট নিই, এখানে কিন্তু দেখেন কোনো প্রোডাক্টের কিন্তু কিওয়ার্ড রিসার্চ ফিচার্স নাই, কিন্তু এখানে কিন্তু এই বাজেটিংটা করতে গেলে আপনার একটু কিওয়ার্ড রিসার্চের ব্যাপার আছে আর কি। মানে শপিং ক্যাম্পেইনে কখনোই কিওয়ার্ড রিসার্চের কোনো বালাই নাই, কারণ এখানে আমরা কোনো কিওয়ার্ড দিয়ে কোনো ক্যাম্পেইন করি না। কিন্তু পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা কিওয়ার্ড রিসার্চ করতাম এবং ওই কিওয়ার্ড গুলো দিয়ে আমরা অ্যাড চালাইতাম। কিন্তু যখন আপনি বাজেটিংটা করতে যান, তখন আমরা পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে দেখেছিলাম আমরা যে ওই কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছিলাম। তারপর ও কিন্তু আমাদেরকে বলে দিয়েছিল যে ভাই তুমি এতগুলো ক্লিক পেতে পারো, এতগুলো কনভার্সন পেতে পারো এবং এতগুলো। ওই অনুযায়ী আপনাকে বাজেট সেট করতে হবে, কারণ ক্লায়েন্ট আপনাকে অনেক সময় বলে যে ভাই তোমাকে কত বাজেট দেব। তখন আপনি আসলে বাজেটটা দেবেন কিসের ভিত্তিতে, কিসের ভিত্তিতে, এটা একটা পয়েন্ট না। কারণ সে আমাকে বললো ভাই 500 টাকা দেবো, তুমি কয়টা সেলে দিতে পারবা, তখন কিভাবে করবেন। এইটার একটা ভিডিও আমি আপনাদের দিয়ে দিব, আর যারা আগে কোর্স করেছেন তারা তো জানেনই। ওই বিষয়টার এই কোর্সে আনতেছি না। কথাটা বুঝতে পারছেন? মানে মূলত শপিং এরটা এরকম যে মূলত যারা গুগল অ্যাডস করেছে তাদের জন্যই। হ্যাঁ, যেহেতু ওটা একটা পার্ট আর কি। কারণ এইটা আবার হচ্ছে ধরেন যে 6-12 ঘন্টা, মানে ওইটা এমনি 30 ঘন্টা ছিল, যে কারণে 40-50 ঘন্টা হয়ে যায় আর কি, যে কারণে আর কি এটা বাদ রাখা। আর এই মার্সেন্টের যেহেতু বহু কাহিনী, সেহেতু এটার ওই ইসের মধ্যে রাখতাম না। আর যেহেতু আমাদের কোর্সটা মূলত আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি এবং ইন ডেপথ আলোচনা করি, এমনি গল্প করে চলে গেলে হয়তো শেষ করা যায়, এটা আর কি। যাই হোক, ওই অংশটুকু কিওয়ার্ড রিসার্চের ওই পার্টটুকু ভিডিওটা আমার মনে হয় ইউটিউবে আছে, আমি লিংকটা দিয়ে দেবো। যারা আগের তারা দেখেন, আর যারা হচ্ছে যে মানে নতুন তারা দেখেন, আর যারা আগের তারা তো জানেন যে কিভাবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে এর এগেনস্টে আপনি কতগুলো ক্লিক মানে ওয়েবসাইটে ট্রাফিক পেতে পারেন, এই ট্রাফিক থেকে কতগুলো আপনি হচ্ছে কনভার্সন পেতে পারেন, তার একটা ডেটা গুগলে দিয়ে দেয়, সেই অনুযায়ী আমরা বাজেট সেট করি। ঠিক আছে, এই জায়গাটা নিয়ে আপনারা কিছু বলতে চান নাকি? আমি এখন পর্যন্ত এই বাজেটিং নিয়ে যে কথাটা বললাম। শামীম ভাই, আমাদের এখানে তাহলে কিওয়ার্ডটা কি ধরনের হবে? এখানে হচ্ছে শপিং এর তো কিওয়ার্ডই নাই।
শপিং এর কিওয়ার্ড নাই, কিন্তু মানুষ তো কেনার খুব খেয়াল করে দেখেন, জি জি বলেন। ধরেন আপনি আইফোন কিনবেন, জি এখন ঠিক আছে। এইটা দিয়ে যদি আপনি পিপিসি অ্যাড চালান তাহলে কিওয়ার্ড গুলো কি সিলেক্ট করবেন? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে ওই ওটা দিয়ে সেম ওই ধরনের কিওয়ার্ড দিয়েই কিন্তু সার্চ দিয়ে এই লোক দেখবে শপিং অ্যাড, ওখানে আমরা কিওয়ার্ড দিয়ে দিতাম, আর এখানে আচ্ছা, আমাদের কিওয়ার্ড দেওয়া লাগে না, এবং ওখানে আমরা অ্যাড কপি লিখতাম, এখানে আমাদের অ্যাড কপিও লেখা লাগে না, অটোমেটিক সে বানিয়ে তার সামনে নিচে, হ্যাঁ ইন্টেনশন বুঝতে কিন্তু পারছি। সেম। হ্যাঁ হ্যাঁ তাহলে বাজেটের প্রজেকশনটা পেয়ে যাবো ওই জায়গা থেকে একটা বাজেট। হ্যাঁ হ্যাঁ ইয়েস বুঝতে পারছি। আর শামীম ভাই এটা তো অনেকটা হচ্ছে যে আপনার এই যে ইয়ে করে শপিং একটা তো শুনছি নাকি আপনার অনেকটা হচ্ছে যে টাইটেল এবং কি ডেসক্রিপশনের উপর ডিপেন্ডও করে, কারণ আপনি টাইটেলে যেমন হচ্ছে আপনি আইফোন বিক্রি করবেন, আপনি আইফোনে তো টাইটেলে রাখবেন, তখন ওই টাইটেল গুলা বেশিরভাগই হচ্ছে যে টাইটেল ম্যাচ করার চেষ্টা করে বা হ্যাঁ 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 এই কথাগুলো কিন্তু আমরা ডিসকাস করেছি, যে আমরা যেদিন আমরা শিখলাম যে কিভাবে গুগল শপিং অ্যাড কাজ করে, সেখানে আমরা ডিসকাস গুলো করেছি। এখানে আমাদের কিওয়ার্ড লাগছে না, কিন্তু এখানে আমাদের টাইটেলটা, ওই টাইটেলটা, এই জন্য টাইটেল অপটিমাইজেশন নিয়ে একটা ক্লাস করব, এটা আমাদের মাথায় আছে আর কি। হ্যাঁ, যে ও মূলত মানে বিষয়টা কিন্তু আসলে ওইরকমও না, বিষয়টা হলো এরকম যে ধরেন আপনি আইফোন সেল করবেন, ভুলে যান আপনি আইফোন সেল করেন, ধরেন আপনি হচ্ছে যে শপিং অ্যাড চালাচ্ছেন না, আপনি গুগল অ্যাড মানে পিপিসি অ্যাড চালাচ্ছেন, তাহলে ক্লায়েন্ট তো আর জানতেছে না যে ভাই আপনি পিপিসি অ্যাড চালান না গুগল অ্যাড চালান, ক্লায়েন্ট যে কিওয়ার্ড দিয়ে সার্চ দেবে তা তো দিবেই। এই জায়গাকে আমরা পরিষ্কার না, মানে সে যদি কোনো একটা বাইং ইন্টেনশনে যে সার্চ দেয় আইফোন কেনার জন্য, সে তো আর এমন না যে গুগল অ্যাডস এর জন্য আমি এইভাবে সার্চ দিব, পিপিসি অ্যাড এর জন্য এইভাবে সার্চ দিব, এরকম তো না। এই জায়গাটা ক্লিয়ার? সে তো তার কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে, ঠিক কিনা? ঠিক না? জি ভাই জি জি। আচ্ছা, এখন পিপিসি অ্যাড এর ক্ষেত্রে আমরা কি করতাম, যে আমরা ওই কিওয়ার্ড গুলো বোঝার চিন্তা করতাম যে কি দিয়ে মানুষ সার্চ দিতে পারে, যেটার জন্য কিন্তু আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাস, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়। আচ্ছা ভালো, ফর গুগল অ্যাড এবার ওই কিওয়ার্ড গুলো আমরা অ্যাড গ্রুপের মধ্যে দিয়ে দিতাম, যে এই কিওয়ার্ড গুলো, এর মধ্যে আবার কিওয়ার্ডের অনেক ম্যাচ টাইপ এবং অমুক ছিল, যে এই কিওয়ার্ড গুলো দিয়ে সারা যাচ্ছে তাদের সামনে আমার অ্যাডটা দেখাবা, ঠিক না? তখন আমরা কিন্তু তখনও অ্যাড কপি গুলো লিখতাম, অ্যাড কপি মানেই তো টাইটেল, অ্যাড কপি গুলো কিন্তু মানে হেডলাইন 1 হেডলাইন 2 ডেসক্রিপশন 1 ডেসক্রিপশন 2 এইভাবে লিখতাম, ওইটাই শপিং অ্যাডের নাম হচ্ছে টাইটেল। আচ্ছা ভালো কথা, এবার আমরা ওই অ্যাড কপি লেখার সময় সব সময় ট্রাই করতাম ক্লায়েন্ট যে কিওয়ার্ড লিখে সার্চ দেয় সেই জিনিসটা আমাদের অ্যাড কপির মধ্যে হেডলাইনে রাখা বা টাইটেলে রাখা। অনুরূপ ভাবে যেহেতু গুগল শপিং অ্যাড কাজ করে এভাবে যে সে কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে, রেলিভেন্ট বিষয়গুলো গুগল কিভাবে চেক করে, আগে চেক করতো পিপিসি এর ক্ষেত্রে কিওয়ার্ড, এখন কিন্তু ও চেক করে না, ও এটা চেক করতেছে প্রত্যেকটা অ্যাট্রিবিউট, টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস, ওই জিটিআইএন, অমুক তমুক এক্সাক্ট প্রোডাক্টটা খুঁজে বের করার জন্য কিন্তু এই ইনফরমেশন গুগল আমাদের কাছ থেকে নেয় মার্চেন্ট সেন্টারে। এইবার এক্সাক্ট ওই প্রোডাক্টটা আপনার সামনে, আপনি যেটা দিয়ে সার্চ দিয়েছেন, যাতে এক্সাক্ট জিনিসটা আপনার সামনে তুলে দিতে পারে, যে কারণে এই অ্যাট্রিবিউট গুলো নিয়েছে। তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউটটা হলো টাইটেলটা। ওই টাইটেলের মধ্যে আমাদের হচ্ছে ওই কিওয়ার্ডটা রাখার চেষ্টা করা উচিত, এবং জিনিসটা সেইভাবে, কিন্তু টাইটেলের মধ্যে আবার এমন জিনিস রাখা যাবে না যে ভাই তুমি কিনো, এই সমস্ত ডিরেক্ট এই সমস্ত টাইটেলের মধ্যে লেখা যাবে না। পিপিসি এর ক্ষেত্রে কিন্তু আমরা টাইটেলের মধ্যে লিখে ফেলতাম যে ভাই বাই নাও, কিন্তু শপিং এর টাইটেলের মধ্যে, কারণ শপিং এর টাইটেলটা তো বস আপনি দিচ্ছেন আসলে ওয়েবসাইটে, সো ওয়েবসাইটে তো আপনি বলতে পারেন না বাই আইফোন ম্যাক্স প্রো, এই সমস্ত বাই বই কম্পারে এইসব লেখা যাবে না। ইউজটা করতে হবে এমন ভাবে যে জাস্ট ধরেন যে প্রোডাক্টের নাম, মানে প্রোডাক্টের নামটা, প্রোডাক্টের ব্র্যান্ডটা, প্রোডাক্টের কালারটা, এইভাবে হচ্ছে যে টাইটেলটা লিখতে হয় আর কি, বুঝতে পারছেন? কিন্তু সেখানে ডিরেক্ট বাই বই এই সমস্ত সেলস পিস শপিং অ্যাডের টাইটেলে কখনো লেখা যাবে না। এখন কি মেক সেন্স হয়েছে না হয় নাই? হ্যালো, জি হ্যাঁ। আচ্ছা এখন দেখেন, এইবার হচ্ছে যে আমাদের এই বিডিং পার্টটা আর কি। এখন গুগলে মূলত অনেকগুলো বিডিং আছে, এখানে আমরা দাঁড়ান, আমরা ওই বিডিং এর একটা শীট এখানে থাকার কথা এবং আছে, ওই ওই সেম বিডিং এর শীটটাই, বাট এখানে যেগুলো লাগে সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো আর কি। ধরেন
আর ডিসপ্লের মধ্যে কস্ট কোনটাতে বেশি? সিপিসি সার্চেই বেশি, ডিসপ্লেতে একটু কম হয় আর কি। কি প্রশ্ন করলেন এই প্রশ্নটা? সবুজ। সবুজ ভাই, ঠিক আছে। সবুজ ভাই কি আমার ইয়া করেন নাই, গুগল অ্যাডস এর ইয়া করেন নাই? না না, তো ও আমি আচ্ছা, ভিডিওগুলো দেখছি। এটা একটু করতে হবে বস, একটু করতে হবে। আচ্ছা, এই কথাগুলো আমরা মোটামুটি বেশ প্রায় ভালোই বলি আর কি, প্রায় 2 ঘন্টা লেকচার দিয়ে আমরা অত কথা এখানে বলছি না আর কি, বাট আমি কিছুটা বোঝানোর ট্রাই করতেছি, অনেকেই জানেন আর কি। এখানে দেখেন যে কিওয়ার্ডটা দেখতে হবে তো মূলত সিপিসিটা বোঝার জন্য, তাই তো? হ্যাঁ, যদিও এটা রিলেভেন্ট না, সিপিসি বোঝার জন্য কিওয়ার্ডটা দেখতে হবে, তো সিপিসি বোঝার জন্য, বাট ওখান থেকে আপনি একটা বাজেটিং এর ধারণা পাবেন, বাজেট। হ্যাঁ, সিপিসি বুঝতে পারছেন? আর যদি এটাগুলো কিছু না করতেছেন ভাই, $150 দিয়ে দেন, তারপরে আপনি তো বুঝতে পারবেন যে আপনার পার ইসে কত ইয়া হচ্ছে, মানে কস্ট হচ্ছে পার কনভার্সনে। বাট ওইখান থেকে আপনি একটা আইডিয়া পান, নাম্বার 1। নাম্বার 2 হলো যে পিপিসি আর এইটা কিন্তু যেমন হচ্ছে কস্টটাও সেম এবং অ্যাজ লাইক ওই টাকা পয়সা এভাবেই কাটে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা আচ্ছা, আমরা বিড আর বিডিং আমি হালকা একটু আলোচনা করি, বেশি কিছু না, হালকা একটু আলোচনা করি। আমরা হচ্ছে যে মানে গুগল অ্যাডস এর ভাষায় বলতেছে যে ভাই বিডটা হলো যে, আমি এখানে অনেক গল্প টল্প করি, এই সমস্ত গল্পে আর যাচ্ছি না, ধরেন আমরা খুব সাধারণভাবে বোঝার ট্রাই করি আর কি। আমি ধরে নিচ্ছি যে এই জিনিসগুলো আপনারা জানেন, কিছু লোক নতুন আছে, আমি সেটাও জানি, কিন্তু তাদেরকে ভাই আলটিমেটলি গুগল অ্যাডস করতে হবে এনিহাউ, মানে ইটস এ পূর্ণাঙ্গ প্যাকেজ। মানে গুগল অ্যাডস আগে, দেন হচ্ছে শপিং অ্যাড বস। আমি জানি আপনারা হয়তো অনেকে আমার উপর রাগ করতেছেন, ভাই তাহলে আমার এই কোর্সে নিয়ে আসলেন কেন? আমি ট্রাই করতেছি মোটামুটি, কিন্তু ওই জায়গাটাও আসলে আমরা 30 ঘন্টা ব্যয় করেছি, বুঝছেন? আমাদের ওই জায়গাটা আসলে যেতে হবে। হ্যাঁ, বাট আমি মোটামুটি বলার ট্রাই করতেছি আর কি। বিডিংটা হলো যে ধরেন সেম প্রোডাক্টের জন্য আমরা তো আসলে অনেকেই ট্রাই করতেছি, তাই না? আমরা আসলে অনেকেই ট্রাই করতেছি যে আমার সেম প্রোডাক্ট এই গুগল, মানে এইখানেও তো জায়গা তো একটা লিমিটেড জায়গায় ভাই, 30টা প্রোডাক্ট দেখে, তার মধ্যে 2-3টা আপনার স্থান পাবে, কিন্তু অ্যাড দিচ্ছে তো 300-400 অ্যাডভার্টাইজার, মানে 300-400 কোম্পানি অ্যাড দিচ্ছে, কিন্তু দেখাচ্ছে কিন্তু এখানে 30টার মধ্যে একজনের হয়তো 2-3টা দেখাচ্ছে প্রোডাক্টে, তাই না? তো এই ক্ষেত্রে গুগল কাকে কোথায় স্থান দেবে সেই অনুযায়ী গুগল একটা টাকা পয়সা কাটে। এই যে বিভিন্ন প্লেয়ার আপনার সাথে খেললো আর কি, যে কার জায়গাটা স্থান হবে, এই জায়গাটাই হচ্ছে যে আপনার, এটাকে আমরা বলি হচ্ছে বিডিং। আর বিড শব্দটা হলো যে এই জায়গাটাতে স্থান পাওয়ার জন্য আমরা কে কত টাকা গুগলকে একদম উইদাউট কোনো প্রকার সত্ত্বাধিকারী রাইখা মাইকা, মানে ওই কি সম্প্রদান আর কি, সম্প্রদান নিয়ে আসে না, যে একদম নিশ্চিন্তায় আর কি উইলিংলি গুগলকে যে টাকাটা দিতে চাই, দ্যাট ইজ কল্ড বিড অর বিড অ্যামাউন্ট। আর এই জায়গাটা স্থান পাওয়ার জন্য এরকম তো সবাই দিতে যাচ্ছে এবং সবাই এই জায়গাটা আসতে যাচ্ছে, এই একে অপরের মাঝে অকশন হয়, দ্যাট ইজ কল্ড বিডিং। তো এইখানে হচ্ছে আমরা এই বিডিং এর মধ্যে এবং এই জায়গাগুলোতে আমরা মোটামুটি হচ্ছে যে ওই গুগল অ্যাডস এর ইসে ওইটাই জাস্ট কপি করে আর কি এখানে নিয়ে আসা, হ্যাঁ, শপিং এর জন্য যে সেটটা আর কি, ওই শীট থেকে আর কি। তো গুগল অ্যাডস এর জন্য বেসিক্যালি এই চারটা বিডিং স্ট্র্যাটেজি, এরকম মনে হয় 13টা মতো আছে আর কি, 11টা আছে, 11টা বিডিং স্ট্র্যাটেজি গুগলের আছে। হ্যাঁ, কিন্তু গুগল শপিং অ্যাড এর জন্য আমরা এই 4টা বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করি, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি আর কি। ম্যানুয়াল সিপিসিটা, এটা হচ্ছে আমরা প্রথম অবস্থায় ব্যবহার করি। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনি ফেসবুক বা গুগল যেখানেই প্রথম অবস্থায় অ্যাড চালান, দেখবেন যে প্রথম অবস্থায় হচ্ছে যে আপনার একটু টাকা পয়সা বেশি কাটে, কারণ এখানেও কিছু কথাবার্তা আছে আর কি, যে ওই কোয়ালিটি স্কোরের ব্যাপার স্যাপার আছে আর কি। তারপরে নতুন একটা, মানে আপনার অ্যাড অ্যাকাউন্টটার বয়সের একটা ব্যাপার আছে, প্রিভিয়াস হিস্ট্রির একটা ব্যাপার আছে, যে
এই মানে অ্যাকাউন্টটা একদম নতুন, সেখান থেকে আপনি মাত্র $10-5 খরচ করছেন অথবা করেনই নাই। সো গুগলের কাছে তো আসলে একটা ডেটা থাকতে হয় আর কি, যেটার উপর বেস করে গুগল আসলে কাজ করবে। তো সেই সমস্ত ডেটা যদি না থাকে তাহলে প্রথম অবস্থায় গুগল একটু টাকা পয়সা বেশি কাটে। তো ম্যানুয়াল সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। এই যে আপনার অ্যাডটা দেখলো এবং ক্লিক করলো, এই পার ক্লিকে গুগল হচ্ছে টাকা কাটে, যেটাকে আমরা বলি হচ্ছে সিপিসি। এখন ম্যানুয়াল সিপিসিটা হলো যে গুগলকে আপনি উইলিংলি বলে দিচ্ছে যে ভাই তুমি যদি ক্লিক করো তাহলে তোমাকে আমি $1 দিব। এটা হচ্ছে ম্যানুয়াল। এখন আপনি দিতে যাচ্ছেন $1, কিন্তু এই জায়গাটা, যদিও এই জায়গাটা কিন্তু শপিং এর জায়গা না, যা ইমেজ দেখাচ্ছে আর কি, আমি ধরে নিচ্ছি যে ওই শপিং এর যেভাবে দেখায়, যেটা আমরা আগে দেখেছি, এই জায়গাটা আসলে সবাই আসতে চায়। তো কেউ দিচ্ছে $3, কেউ দিচ্ছে $4, কেউ দিচ্ছে $5, আপনি দিলেন $1। তো আপনি এই জায়গাটা একটু পিছিয়ে থাকলেন। এখন কিন্তু আপনি যদি আবার ছেড়ে দেন, মানে গুগলের বিডিং আবার দুই প্রকার, একটা হচ্ছে ম্যানুয়াল বিডিং আর একটা হচ্ছে অটোমেটেড বা স্মার্ট বিডিং। স্মার্ট বিডিংটা হচ্ছে যে গুগল রিয়েল টাইম, এখানে তো আরো অনেক প্লেয়ার আছে, ধরেন যে এখানে 30টা দেখায়, 300টা কোম্পানি আসলে এখানে আসতে চাচ্ছে, তার মানে যখন আপনি কোনো অ্যাড দিচ্ছেন এরকম 300টা কোম্পানি তো এখানে অ্যাডটা শো করতে যাচ্ছে, তাহলে 300টা কোম্পানি এই জায়গায় আসার জন্য বিডিং করতেছে, কেউ দিচ্ছে $1, কেউ $2, কেউ $3, কেউ $1, $4, $5, এরকম 300টা কোম্পানি কিন্তু দিতে যাচ্ছে। তো ওই যে আরো বললাম যে কোয়ালিটি স্কোরের কিছু ফ্যাক্টর থাকে, যেগুলো এখানেও আমি একটু দিয়েছি আর কি। এই যে কোয়ালিটি স্কোরের কিছু ফ্যাক্টর থাকে আর কি, এই যে ক্লিক থ্রু রেট, অ্যাড রেলিভেন্সি, অ্যাকাউন্টের বয়স, এই বিষয়গুলো বিবেচনা করে একটা কোয়ালিটি স্কোর দেয় গুগল, যেটা 1 to 10 আর কি। এটাও একটা বড় ফ্যাক্টর আর কি, যেটা আমি আবার বলতেছি সরি, এই জিনিসগুলো আসলে করলে মানে এটা মানে এই কোর্স আবার হয়ে যাবে 30 ঘন্টা। তা আমি ওই কথাগুলো বলতেছি না, আপনি একটু দেখেন আর কি, আমি খুব সংক্ষেপে বলার ট্রাই করতেছি আর কি এই জায়গাগুলোতে। যাই হোক, এই গুলোর উপর ভিত্তি করে গুগল হচ্ছে যে আপনাকে এই জায়গাটা স্থান দেয় আর কি। হ্যাঁ, এখন এই স্থানটাতে যে আপনাকে দেয়, এখন আপনি যদি গুগলের উপর অটোমেটেড বা স্মার্ট বিডিং ছেড়ে দেন, তাহলে এই জায়গাটা পাওয়ার জন্য গুগল কোনো সময় $5 কেটে দিতে পারে, যেহেতু আপনি ছেড়ে দিচ্ছেন। গুগল কোনো সময় $1 কাটতে পারে, এটারও একটা ক্যালকুলেশন আছে কিভাবে টাকাটা কাটে আর কি, যেটা এই শীটের উপরে দেওয়া আছে, একটু দেখতে হবে, বা আমি ওই ভিডিওটা দিয়ে দেবো আপনাদের। যাই হোক, তো এই যে বেশি কেটে ফেলতে পারে, তাহলে কিন্তু আবার আমরা বলছি প্রথম অবস্থায় হচ্ছে আপনার এই বিডিয়ে যেতে, যেহেতু যে অনেক কিছু ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টর গুলোর উপরে টাকাটা বেশি কেটে দেওয়া, তাহলে আপনার কোনো কন্ট্রোল থাকতেছে না। যে কারণে এই ক্ষেত্রে ম্যানুয়াল বিডিং ব্যবহার করা ভালো প্রথম অবস্থায়। যখন আপনি একদম নতুন ক্যাম্পেইন স্টার্ট করতে যাচ্ছেন, তখন হচ্ছে যে আপনার ম্যানুয়াল বিডিং করা ভালো, যাতে হচ্ছে যে আপনার কন্ট্রোলে থাকে, যে ভাই এই জায়গাটা আমাকে স্থান দিবা, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু খুব বেশি কম্পিটিশন করতে গিয়ে তুমি হচ্ছে আমার পুরো টাকাটা খাইয়া দিও না, আমি তোমাকে $1 দিছি, এই $1 বেশি তুমি কাটবা না, তাতে তুমি এই কম্পিটিশনে আসো বা না আসো। এইটাই হচ্ছে যে ম্যানুয়াল সিপিসি, মানে ম্যানুয়ালি আমি গুগলকে বলে দেব যে ভাই তুমি আমাকে $1 কাটবা, এর বেশি কাটতে দিব না। কথাটা বুঝতে পারছেন? এই জিনিসটা আমাদের এর পরের বারে আসবে আর কি। হ্যাঁ, মানে এখানে একটু ইয়া দেখাচ্ছে, মানে এইখানেই অ্যামাউন্টটা দেখাতো যে ম্যানুয়াল সিপিসি যখন সিলেক্ট করেন তখন এর নিচেই আপনি উইলিংলি গুগলকে কত দিতে চান বিড, ওই বিডিং এ অংশগ্রহণ করার জন্য, যে ভাই আমি $1 দিচ্ছি, সে একটু পরে আসবে আর কি। এগুলো আমরা আলোচনা করি, তারপর ওই জায়গাটা যাচ্ছে আর কি নেক্সট করে। আচ্ছা, এর সাথে বলেছে এনহ্যান্স সিপিসি। এই সিপিসিটা একদম ম্যানুয়াল সিপিসির মতোই, কিন্তু গুগল বলছে যে তুমি যে অ্যামাউন্টটা আমাকে দিতে চাচ্ছ, ওই যে আমি বললাম ম্যানুয়ালি $1 দেওয়া মানে গুগল $1 বেশি কাটবে না, $1 কম কাটতে পারে, কিন্তু $1 বেশি কখনো কাটবে না, আপনার কন্ট্রোলে থাকলো কস্টটা। আর এনহ্যান্স সিপিসি দিলে গুগল বলছে 30% আমি বাড়াতে পারি, 30% কমাতে পারি। তার মানে আপনি যদি এনহ্যান্স সিপিসি সিলেক্ট করে $1 দেন, তাহলে গুগল আপনার ম্যাক্স $1.30 কাটতে পারে, এর বেশি সে যাবে না। সো এখানেও একটা কন্ট্রোল থাকে। সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি এনহ্যান্স সিপিসিটা ব্যবহার করা। মানে এখন পর্যন্ত যারা হচ্ছে যে শপিং অ্যাড চালায়, হয় এনহ্যান্স সিপিসি ব্যবহার করে অথবা টার্গেট আরওএস ব্যবহার করে। টার্গেট আরওএস ব্যবহার করার কিছু নিয়ম কানুন আছে, আমি আসতেছি আর কি ওই জায়গাটা। কিন্তু
প্রথম অবস্থায় মানে বেস্ট স্ট্র্যাটেজি বা বেস্ট স্ট্যান্ডার্ড যারা মার্কেটে করে সেটা হলো যে শপিং এড ক্রিয়েট করলে প্রথম অবস্থায় এনহ্যান্স সিপিসি দিয়ে এটা করবেন। এটা একটা অটোমেটেড বিডিং, কিন্তু গুগল বলে যে ভাই 30% এর বেশি আমি তোমার কাছ থেকে নিব না। তাহলে কিন্তু এখানেও আমার একটা কন্ট্রোল থাকে যে এখানেও যে ভাই তার মানে হচ্ছে গুগল। আর যদি আমি অটোমেটেড বিডিং দিয়ে দিই যেমন ম্যাক্সিমাইজ কনভার্সন, ও একটা কনভার্সন দেওয়ার জন্য $10 কেটে ফেলতে পারে, কোনো সময় $3 কাটতে পারে, কোনো সময় $1 কাটতে পারে। তার মানে ওইখানে আপনার নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু এনহ্যান্স সিপিসি তে নিয়ন্ত্রণ থাকে। সো আমি সব সময় বলবো বা যেটা মার্কেটে করে এইটা আর এই দুইটা আমরা ব্যবহার করব, কিন্তু আমরা শুরুতেই এনহ্যান্স সিপিসিটা ব্যবহার করব। এখন এখানে একটু আসি, এনহ্যান্স সিপিসিটা আমরা সিলেক্ট করতে পারতেছি না, কারণ বলতেছে তুমি কনভার্সন ট্র্যাকিংটা সেট করোনি। এটা কনভার্সন ট্র্যাকিংটা আমরা শিখবো না আর কি, হয়তো নেক্সট ক্লাসে। ঠিক আছে, এখান থেকে আপনি এই যে টার্গেট আরওএস ম্যানুয়াল সিপিসি, আর এইখানে জাস্ট ওই আপনাকে এইখানে টিক মার্ক দিলেই এই ম্যানুয়াল সিপিসি হয়ে যাবে এনহ্যান্স সিপিসি। তার মানে কি, আমি এখানে টিক মার্ক দিলাম, এনহ্যান্স সিপিসি হয়ে গেল, এবং আমি অ্যামাউন্ট বসিয়ে দিলাম ম্যানুয়ালি $1। তার মানে গুগল আমার কাছ থেকে ম্যাক্সিমাম আমার কাছ থেকে 1.30 সেন্ট ম্যাক্সিমাম কাটতে পারে। এবং গুগলের মেন উদ্দেশ্য কি, আমরা অবজেক্টিভ সিলেক্ট করে আসলাম কি সেলস, তাহলে সে আমাকে সেলস এনে দেওয়ার ট্রাই করবে। গুগলের সবসময় মাথা থাকবে যে ভাই ওকে আমার সেল এনে দিতে হবে, আমার কনভার্সন এনে দিতে হবে। অতএব এবং কোন বাজেট দিয়েছে, 1 সেন্ট দিয়েছে, আমি ম্যাক্সিমাম কাছ থেকে 1 টাকা 30 সেন্ট নিতে পারবো। এইগুলো মাথায় রাখতে হবে। বাট এনহ্যান্স সিপিসি এটা হচ্ছে যে মানে পার কনভার্সনে কিন্তু টাকা, মানে যে আপনার একটা সেল এনে দিবে তারপর টাকা কাটবে, নট লাইক দ্যাট। পার ক্লিকে আপনার টাকা কাটবে, কিন্তু টাকাটা 1 টাকা 30 পয়সা বা $1.30 উপরে যাবে না। আচ্ছা, এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? খুব সংক্ষেপে বললাম। না ভাইয়া। ওকে, আচ্ছা, এখানে আরেকটা বিডিং আমাদের আছে ম্যাক্সিমাইজ কনভার্সন, যেটা আমরা সিলেক্ট করতে পারি। ম্যাক্সিমাইজ ক্লিকটা আমরা এখানে কখনো দিব না, ম্যাক্সিমাইজ কনভার্সন একটা বিডিং আছে, এটা আপনি সিলেক্ট করতে পারেন। যদি এখানে দেখাচ্ছে না, দেখাবে। কেন দেখাচ্ছে না? ওই কনভার্সন ট্র্যাকিংটা সেট করতে হবে, তাহলে সব আসবে। আচ্ছা, আমরা যাই একটু আলোচনা করে যাই আর কি, তারপরে ইমপ্লিমেন্টে যাচ্ছি। ম্যাক্সিমাইজ কনভার্সনটা হলো যে আপনি একটা বাজেট দিয়ে দেন গুগলের কাছে, গুগল ওই বাজেটটাকে ইউটিলাইজ করে আপনি তাকে বলে দিচ্ছেন যে ভাই আমার ম্যাক্সিমাইজ কনভার্সন এনে দিবা। গুগল সবসময় চিন্তা করবে যে আপনি এই ম্যাক্সিমাইজ কনভার্সন যদি ইউজ করেন, তাহলে গুগলের মাথায় থাকবে যে ভাই ও আমাকে $50 দিয়েছে আজকের দিনে, এই $50টা ইউটিলাইজ করে আমি ওকে ম্যাক্সিমাইজ কনভার্সন, আই মিন ম্যাক্সিমাইজ সেলস এনে দিব। কিন্তু এখানে দেখা যাচ্ছে কোনো একটা কনভার্সন আনতে বা কোনো একটা সেলস আনতে তার খরচ হচ্ছে $5, কোনোটা বা $3, কোনোটা $1। এখানে আপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না। দ্যাট ইজ কল্ড স্মার্ট আর অটোমেটেড বিডিং। গুগল তার প্রিভিয়াস ডেটার উপরে, গুগলের কাছে তো সব ডেটা আছে, যেমন আপনার প্রোডাক্ট ফ্যাশন প্রোডাক্ট, তাহলে ফ্যাশন প্রোডাক্টের ডাটা তো শুধু গুগল আপনার কাছ থেকে নেয় নাই, আরো অনেক কোম্পানির কাছ থেকে নেয়। আর আমরা যে গুগল অ্যানালিটিক্স ফ্রি আমাদের দেয় কেন? কারণ এই ধরেন গুগল অ্যানালিটিক্স, আমার যে ওয়েবসাইটটা আছে, আমার ফ্যাশন ওয়েবসাইট, সেম প্রোডাক্ট আমিও বিক্রি করি, আসাদ ভাইও বিক্রি করে, আমিও গুগল অ্যানালিটিক্স মানে ফ্রি গুগল আমাকে ইউজ করতে দিয়েছে, আসাদ ভাইকেও গুগল অ্যানালিটিক্স ফ্রি ইউজ করতে দিয়েছে। মাঝখানে গুগল ওই ডেটাগুলো নিয়ে নিয়েছে যে এই ধরনের প্রোডাক্ট এই পরিমাণ কনভার্সন রেট হয়, এই পরিমাণ ক্লিক হয়, এই পরিমাণ এটা হয় সেটা হয়, এই ডেটাগুলো গুগল সংগ্রহ করে। বুঝতে পারছেন? এখন এই ম্যাক্সিমাইজ কনভার্সন যখন আমরা ইউজ করি তখন হচ্ছে, বা অটোমেটেড বিডিং এর ক্ষেত্রে গুগলের কাছে এই ধরনের প্রিভিয়াস ডেটা আছে যে এই ধরনের প্রোডাক্ট, এই ধরনের ইন্ডাস্ট্রি, এর কনভার্সন রেট এত হয়, 3% হয়, 100 জন ওয়েবসাইটে আসলে 3 জন কেনে। এইবার এবং গুগল এটাও জানে যে এই ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে মানুষ এই ধরনের কিওয়ার্ড
দিয়ে যারা সার্চ দেয় তারাই আসলে প্রোডাক্ট কেনে, অথবা গুগল জানে যে এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে যারা এসেছে তারাই প্রোডাক্ট কেনে, সো যারা প্রোডাক্ট কিনেছে তাদের ডাটাও আছে। কাজে আমরা একটু আগে কনভার্সন ট্র্যাকিং সেট করবো, গুগল এটাও জানবে যে কোন লোকটা এই প্রোডাক্ট গুলো কিনেছে। তখন গুগল কি করে, যে গুগল যেহেতু ওর মাথার মধ্যে চিন্তা থাকে যে ওকে আমার কনভার্সন এনে দিতে হবে, যেহেতু ম্যাক্সিমাইজ কনভার্সন বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করেছে, গুগল তখন আপনার এই অ্যাডটা ওই সমস্ত মানুষের সামনেই নিয়ে যায় যারা মূলত ওই যে প্রিভিয়াস ডেটা আছে যে এই ধরনের কিওয়ার্ড অমুক জায়গা থাকে, এই আলারপুর মাঝে মাঝে এই প্রোডাক্ট কেনে, এই ধরনের সবাই না, ওই ধরনের মানুষের কাছে আপনার প্রোডাক্টটা শো করায়। এই কারণে গুগল ইনসিওরিটি দিতে পারে যে তুমি যদি ম্যাক্সিমাইজ, যদিও মানে ইনসিওরিটি 100% ইনসিওরিটি না, কিন্তু গুগল আপনাকে 70% 80% হয়তো 20% জীবন থেকে বাদ দিতে হবে বাস। এই এই এতটুকু ইনসিওরিটি দেবে যে আপনার প্রোডাক্ট সেল হবেই। বুঝতে পারছেন? গুগল ওই সমস্ত মানুষের কাছে নিয়ে যায় আর কি। এই জায়গায় কারো কাছে কোনো প্রশ্ন আছে? আমি আমার ওই বিডিং এর আরেকটা ক্লাস আছে গুগল অ্যাডস, আমি সবাইকে দিয়ে দিব, যারা করেছেন না করেন আমি ওই ক্লাসটাই সবাইকে দিয়ে দেব, আপনারা একটু দেখেন, ওখানে আরো এরকম বিস্তারিত আলোচনা করেছি। যাই হোক, এখানে কারো কোনো সে আছে অটোমেটেড আর স্মার্ট বিডিং? আচ্ছা, অটোমেটেড বিডিং এ গুগল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং ব্যবহার করে, মানে মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে এই বিষয়গুলো নিয়ে ওখানে আমি কথা বলেছি, এটা আপনারা একটু দেখে নিন, জাস্ট আমি একটা ইয়া দিয়ে যাচ্ছি। বাট এখানে আমি অনেকখানি দিচ্ছি, মানে হয়তো আরো একটু বলা যেত যাতে আপনাদের বোধগম্যতায় সুবিধা হতো, বাট নট একেবারে কম হচ্ছে এই আর কি। আচ্ছা, টার্গেট আরওএস বিডিংটা হলো যে এখানে বোঝা যাচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, তার মানে হচ্ছে যে আমি যে টাকাটা স্পেন্ড করছি তার এগেনস্টে গুগল আমাকে রিটার্ন দেবে, যেহেতু আমি গুগলের থ্রু দিয়ে চালাচ্ছি। তো এখানেই ধরেন আমি যে বলেছি যে ধরেন আপনি এই যে আপনি $10 সেল এনেছেন, এখানে আমি যেটা উদাহরণ দিয়েছি, $10 সেলস এনেছেন, মানে আপনি আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্ট সেল করেছেন সেই প্রোডাক্টের ভ্যালু হলো $10, মানে বলতে পারেন রেভিনিউ হলো $10। এর মধ্যে কিন্তু বস আপনার প্রোডাক্ট কত দিয়ে কিনে নিয়ে আসছেন, কত টাকা খরচ করছেন, ওই তারপরে হচ্ছে ওই মানে সবকিছুই আছে, আপনার এমপ্লয়ের বেতন, বাসা ভাড়া, অফিস টফিস সবকিছু মিলেই তো আপনি হচ্ছে একটা প্রোডাক্টের প্রাইস সিলেক্ট করেন, তাই না? তো সেই প্রাইসটাই হলো আপনার এত, এবং এই সেলটা আনতে গিয়ে গুগল আপনার কাছ থেকে $2 নিয়েছে। তাহলে এই কত টাকা স্পেন্ড করলেন আর কত টাকা নিয়ে আসলেন, রেভিনিউ নিয়ে আসলেন, আর কত টাকা মানে রেভিনিউ ভাগ স্পেন্ড, সেইটার সাথে ওই মানে ইয়া করলে মানে 100% করে এটা পার্সেন্টেজ আকারে দেখায়, আমরা যখন এই গুগলে পার্সেন্টেজ আকারে দিতে হয় আর তার মানে হচ্ছে যে যদি আমরা এই ডেটাটা দেখি তাহলে আমরা কি বুঝি যে $1 এগেনস্টে গুগল আপনাকে এনে দিচ্ছে কত, $5 না? মানে $10 সেল দিয়েছে $2 খরচ করে, তাহলে আমরা কি স্বাভাবিকভাবে বলতে পারি না যে $1 এগেনস্টে গুগল আপনাকে $5 এনে দিচ্ছে, ঠিক না? এটাকেই বলা হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এখন আপনি বলতে পারেন ভাই এখানে যদি আমি $1 এগেনস্টে $1000 চাই, এটা ওয়াজ হবে না। পৃথিবীতে এখন পর্যন্ত একটা কোম্পানি, তাদের নাম হচ্ছে ইব্যাংক, তারা 700% মানে $1 এগেনস্টে $7 রেলিভেন্ট তো হতে হবে, মানে এমন তো না যে ভাই আমি $1 এগেনস্টে গুগল আমাকে $1000 এনে দেবে, $999, এরকম না, আসলে 300%, 400%, 500%, এইটা হচ্ছে যে মার্কেট স্ট্যান্ডার্ড মোটামুটি আনা যায়। যদি আপনি টার্গেট আরওএস বিডিং চালান তাহলে হচ্ছে 500%, মানে $1 খরচ করলেন তার এগেনস্টে $5 আপনার গুগল এনে দেয়। যদি আপনি টার্গেট আরওএস বিডিংটা ব্যবহার করেন, এখন পর্যন্ত একটা কোম্পানি ইব্যাংক, গুগলে সার্চ দিয়ে দেখেন, তারা $1 এগেনস্টে $60 নিয়ে আসছে, মানে 700% তাদের হচ্ছে আরওএস। এটাই হচ্ছে যে মোটামুটি জানা গেছে। এখন গুগল এটা কিভাবে এনে দেয়, ওই সেম ফর্মুলা,
গুগল এখানে এই বিডিংটা ইউজ করার হচ্ছে গুগল একটা নিয়ম দিয়ে দিয়েছে। এই সে নিয়মটা কি কত সজীবদা, কত সজীবদা? সজীবদা মনে হয় মারা গেছে। 50টা কনভার্সন 30 ডেজ, 30 ডেজে 50টা কনভার্সন। আগে আপনাকে ফেসবুকে 100টা, গুগলে 50টা। গুগল বলেছে যে তোমার ওয়েবসাইটে প্রিভিয়াসলি 50টা কনভার্সন হতে হবে, মানে 50টা প্রোডাক্ট সেল হতে হবে থ্রু গুগল অ্যাডস লাস্ট 30 ডেজে। তাহলে হচ্ছে এইটা ফেসবুক রান করতে দেয় না, গুগল রান করতে দেয়, কিন্তু ভালোভাবে কাজ করে না। এখন ওই 50টা যে লাস্ট 30 ডেজে, তখন হয়তো আপনি এনহ্যান্স সিপিসি ব্যবহার করেছেন। এইবার আপনি কনভার্সন ট্র্যাকিং সেট করেছেন, যেগুলো আমরা শিখবো একটু পরে। কনভার্সন ট্র্যাকিং সেট করেছেন, গুগল জানলো হ্যাঁ উইথ কনভার্সন ভ্যালু, মানে কতগুলো সেল হয়েছে এবং ওই সেলের অ্যামাউন্টটাও গুগল অ্যাডসকে জানাতে হবে। এইটা জানার পরে গুগল এবার ওই ডেটাটা নিয়ে অ্যানালাইসিস করবে। কি রকম অ্যানালাইসিস করবে? তোমার কি প্রোডাক্ট, এই প্রোডাক্টের ডেটা গুগলের কাছে আরো আছে, এবং এই যে 50 জন প্রোডাক্ট কিনেছে তাদেরও ডেটা গুগলের কাছে হয়ে গেল। মেশিন লার্নিং কিন্তু এভাবেই কাজ করে, যে প্রিভিয়াস একটা স্ট্যান্ডার্ড দিয়ে দিতে হয়, যে এইটা যেমন দেখবেন যে ডাটা সায়েন্স কিভাবে কাজ করে, যে তাকে হচ্ছে যে ডাটা সায়েন্স তো কাজ করে থ্রু মেশিন লার্নিং, কিন্তু যে আপনাকে একটা ডেটা ওর কাছে দিয়ে দিতে হয় যেটা ভাই তোর স্ট্যান্ডার্ড। তো আজকে যদি বনশ্রীর মধ্যে 500 জন মানুষ করোনায় আক্রান্ত হয়, তাহলে 10 দিন পরে এই অঞ্চলে কতজন মানুষ, ওর একটা প্রেডিকশন করে দেয় না ডাটা সায়েন্সের ভাষায়। থ্রু মেশিন লার্নিং কিভাবে করে, ও জানে ওর কাছে কিন্তু এই প্রিভিয়াস ডেটা দিতে হয় যে এই অঞ্চলে 500 জন মানুষ হয়, একটা মানুষের দূরত্ব 3 সেন্টিমিটার নাকি 3 ফিটের মধ্যে থাকলে এটা ছড়ায়, যেহেতু 500 জন হয়, এবং এখানে ঘনবসতি কিরকম, এইগুলোর উপর, এই ডেটাগুলোর উপর বিবেচনা করে ও আপনাকে বলে দেয় যে আগামী 10 দিন পরে এখানে আক্রান্তের সংখ্যা এত হতে পারে। দ্যাট ইজ কল্ড মেশিন লার্নিং। সেম জিনিসটা গুগল 50টা ডেটা আপনার নিল, তার মানে তখন আপনি ব্যবহার করেছেন এনহ্যান্স সিপিসি। এনহ্যান্স সিপিসি ব্যবহার করার পরে গুগল আপনার কাছ থেকে ডেটা নিল যে এই মানুষগুলো প্রোডাক্ট কিনেছে, তারা কি কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে এসে আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনেছিল, তারা প্রথম দিন সার্চ দিয়ে কিনেছে, মানে এক সার্চে সেই প্রোডাক্টটা কিনেছে, নাকি প্রথম দিন সার্চ দিয়েছে তারপরে 7 দিনের মাথায় এসে কিনেছে বা 3 দিনের মাথায় এসে কিনেছে, নাকি সে প্রথম দিন সার্চ দিয়ে দেখেছে আপনার ওয়েবসাইটে এসেছে, পরবর্তীতে আপনি রিটার্গেট করেছেন, তাদের সেই জায়গা থেকে এসেছে। প্রথম দিন সে মোবাইল থেকে সার্চ দিয়েছিল, পরবর্তী থেকে প্রোডাক্ট কেনার সময় ওয়েবসাইটে। এইরকম আরো অনেকগুলো ম্যাট্রিক্স অ্যানালাইসিস করে গুগল এবার দেখে যে এই ধরনের প্রোডাক্ট এইরকম আরো কারা কারা কিনেছে, ওর কাছে ডেটা আছে। দ্যাট ইজ কল্ড মেশিন লার্নিং। ওর কাছে ডেটা আছে বা এআই, ওই ডেটাগুলোর মানুষের কাছে গুগল এই অ্যাডটা নিয়ে যাবে, সেম প্রসেস দেন, এবং সে ট্রাই করবে আপনার $1 এগেনস্টে, আপনি যদি 500% সিলেক্ট করেন, $1 এগেনস্টে আপনাকে $5 এনে দেয়া। কন্ডিশন 50টা কনভার্সন হবে লাস্ট 30 ডেজে। এই হলো মোটামুটি গুগল অ্যাডস এর বিডিং। এই জায়গা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, না ভাইয়া। 500 টাইমস বোধহয় খরচ করতে পারে এই এই ইয়েতে, বিডিং এ $1 দিলে $5 সে খরচ করবে, এরকম কিছু আছে নাকি? না 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 না, এটা মনে হয় আমাদের একটু বুঝতে ভুল হয়েছে। আমি আমি আবার একটু চলে যাচ্ছি আমাদের কোন শীটটাতে যাব, এখানে আমি একটু যাই। ROAS, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, রেভিনিউ ভাগ স্পেন্ড, সহজ ফর্মুলা, এর সাথে গুণ করে দেন 100% যদি পার্সেন্টেজ আছে, কারণ আমরা গুগলে বসিয়ে দিই যে 500% চাই, 600% চাই, 700% চাই, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন, ধরেন
আপনি আপনারাই ধরেন আপনারাই বলেন যে কোনো একটা, ধরেন আপনি একটা প্রোডাক্টে পার প্রোডাক্ট ধরেন আপনি হচ্ছে যে ধরেন আপনি সেল করেছে, আমি এইভাবে সহজ ফর্মে ধরেন আপনি $500 সেল করেছেন। আপনি সেল করেছেন কত? $500 ভাগ স্পেন্ড করেছেন কত? $100 গুণিত 100%। এইভাবে জিনিসটা কাজ করে। তাহলে জিনিসটা কি হবে দেখেন তো, 5 থাকলো মানে 100-র মধ্যে 500 কয়বার যায়? 5 বার যায়, গুণিত 100%। তার মানে হয়ে গেল কত? 500%। দ্যাট ইজ কল 500%। এখন এবং আমরা কিন্তু এইটাই বসাই, মানে গুগল অ্যাডসে যখন আমরা বসাবো তখন আমি বলে দেব যে আমি কত পার্সেন্ট চাই। গুগল অ্যাডসে আমরা এটা বসাবো আর কি। এখন গুগল তখন ক্যালকুলেশন, গুগল কি করবে? গুগলের সবসময় মাথায় থাকবে এই ভদ্রলোক 500% চাইছে, তার মানে আবার যদি এই জিনিসটা আমরা আরেকটু ছোট করি, জিনিসটা এরকম হয় না যে ধরেন যে যদি এটা ভাগ দিই তার মানে কি উপরে কত 5, নিচেই কত 1, গুণিত কত 100%, এরকম না জিনিসটা? এটাকে যদি আমরা আরো ভাগ করি তাহলে এইভাবে আমরা বলতে পারি না 5:1, এটা আমরা বলতে পারি না? তার মানে হচ্ছে 500% যখন আপনি গুগলকে দিবেন, মানে সিলেক্ট করে দিবেন, তখন গুগলের মাথায় চিন্তা থাকবে যে এই লোক $1 এগেনস্টে $5 রিটার্ন চাচ্ছে। ও তখন ওই চিন্তা মাথায় নিয়ে কাজ করবে। এই হলো পয়েন্ট, আর কিছু না। বোঝা গেছে না? যায় না? সেক্ষেত্রে সে কত পর্যন্ত খরচ করতে পারবে? হ্যালো, হ্যাঁ, কত পর্যন্ত খরচ করতে পারবে $1 এগেইনস্টে? এখানে হচ্ছে আপনি মনে হয় বুঝে নিলে ব্যাপারটা, মানে তখন খরচটা ও যতই খরচ করুক ও আপনার $5 উপরে যেতে পারবে না। আচ্ছা, বুঝতে পারছি। মানে ওর মাথার মধ্যে থাকবে যে ওর না ও $5 খরচ করতে পারবে না। ও $1 এগেনস্ট না, এখানে একটা পয়েন্ট আছে বস। ও কোনোটাই $10 খরচ করতে পারে, কোনো সমস্যা নেই। ও কোনোটাই $5 খরচ করতে পারে, ও কোনোটাই $1 খরচ করতে পারে। মানে ও সবসময় আপনি টোটাল যে সেল করেছেন আর ও খরচটা 5:1 রাখবে। জি, বুঝতে পারছি। মানে ওর একটা ধরেন যে একজন প্রোডাক্ট কিনলো, তার বাস্কেটটা বড়, সে $10,000 প্রোডাক্ট কিনছে ধরেন, ওই সেল আনতে যে সে $10 খরচ করতে পারে, $1 খরচ করতে পারে, সেটা ওর মাথা ব্যথা। কিন্তু ও সবসময় রেশিওটা রাখবে 5:1 টোটাল যখন আপনি হিসাব করবেন। আর ওএস বিডিং এর কথাটা বুঝতে পারছেন? অটোমেটেড বিডিং এর বোঝায় তো এটা যে ওর উপর আমি ছেড়ে দিচ্ছি রিয়েল টাইম, এই প্রোডাক্টটা সেল করতে রিয়েল টাইম অকশনে করবে। কিন্তু ও সব সময় ব্যাক এন্ডে অনেক ক্যালকুলেশন করবে, ও সবসময় মাথায় রাখবে 5:1 একের এগেইনস্টে আমার 5 রাখতে হবে, একের এগেইনস্টে আমার 5 রাখতে হবে। কিন্তু কোন একটা কনভার্সন করতে সে $1 খরচ করতে হয়, কোনো একটা $5 খরচ, কোনো একটা $10 খরচ করতে হয়, কোনো $1 খরচ হয়, কিন্তু রেশিও রাখবে সেম। বুঝতে পারছেন? জি, এমন না যে 5-এর উপরে যেতে পারবে না, ও রেশিওটা ঠিক রাখবে। এই 500% মানে কিন্তু আমি বলে দিচ্ছি না ভাই তুমি $5 খরচ করবা। এই 5:1 জাস্ট আমরা ক্যালকুলেশন দেখালাম এভাবে কাজ করে, নট লাইক যে তুমি $1 খরচ করবা $5, এরকম তো না। বা আপনার প্রোডাক্টের দামই $10,000 বা $10,000, ধরেন আপনার প্রোডাক্টের দাম $50, ও তো তখন এইভাবে হিসাব করবে না। ও চিন্তা করবে আমি অ্যাজ সুন অ্যাজ না, অ্যাজ ফার যতদূর সম্ভব আমি তাকে কনভার্সনে দেব, কিন্তু ওর যে কনভার্সন ভ্যালুটা থাকতেছে, এই ভ্যালুটা আমি যে টাকাটা গুগল দিচ্ছি সেটা রেশিও সবসময় 5:1 যাতে আমি রাখতে পারি। বুঝতে পারছেন? এভারেজ আমি সবসময় 5:1 এর মধ্যে রাখবো। কথা কি বোঝা গেছে না? যায় না? হ্যালো, জি 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 ভাইয়া বুঝছি। ঠিক আছে। বস, হ্যাঁ, এখানে একটা ইয়া বলেন। কোয়েরি আছে। কোয়েরি মানে কি, ছোট্ট একটা ইয়ে ছিল আমার, সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটে যখন ইয়েটা রিটার্ন করতেছি, ভ্যালুটা রিটার্ন করতেছি, হ্যাঁ, তখন তো হচ্ছে গিয়ে যে ওই কার্টের ভ্যালুটা মানে যেটা পারচেজ ভ্যালুটা, পারচেজ ভ্যালুটা যেটা আসতেছে সেটা মানে ওই বাস্কেটের ভ্যালু, রেভিনিউ, বাস্কেটের ভ্যালুটা, তাই না বস? ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের না।
ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের না, ওই বাস্কেটের ভ্যালুটা, তাই না এক্স্যাক্টলি, বস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন মানে আমরা যেটা ইয়েতে শিখছিলাম যে ওই যে কাস্টম ইভেন্ট তৈরি করে হ্যাঁ। ওখান থেকে কি বস কোনো ওয়ে আউট আছে যে এটাতে আমি নেট মানে কস্টটাকে বাদ দিয়ে ওই মানে নেট ভ্যালুটাকে রিটার্ন করার? ওইটা তো ধরেন আপনার ই-কমার্সে একটা ফিচার আছে, আমরা যে প্লাগইনটা ব্যবহার করি না, সেই প্লাগইনের মধ্যেই হচ্ছে যে আপনার ট্যাক্স শিপিং বাদ দিতে পারেন, সিলেক্ট করা যায়, তাহলে ওই ভ্যালুটাই পাঠাবে। ওইটা আমরা কনভার্সন ট্র্যাকিং এর দিকে দেখবো না, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে কি বস এইখানের মধ্যে মানে আমার প্রশ্নটা যেটা সেটা হচ্ছে, ধরেন আমি এখান থেকে ইয়েগুলাকে বাদ দিলাম, আমি বুঝতে পারছি আমার আপনার পয়েন্টটা রিটার্নটা হলো, তাহলে কি হ্যাঁ হবে? হ্যাঁ মানে রিটার্নটা তখন কি হবে যে মানে ধরেন 5:1 যেটা আমি বললাম, হ্যাঁ। ঠিক আছে, এখন ধরেন প্রোডাক্ট আমি মানে ওখানে কার্ড ভ্যালু হচ্ছে ধরেন 500 টাকা। আপনার আমি পয়েন্টটা বুঝতে পারছি বস, আমি একটু বলি, আপনার পয়েন্টটা বুঝতে পারছি। ঠিক আছে, ধরেন এটা এটা টোটাল সেলস রেভিনিউ, আর কিছু না, সেলস রেভিনিউ। আমি 1 টাকা খরচ করব, সে আমাকে 5 টাকা সেল এনে দিবে, এটাই, আর কিছু না। গুগলের নাকি কাছে সাইমন? আমি ওই বাস্কেটের ভ্যালু যেটা পাঠাবো, আমি তো কনভার্সন ট্র্যাকিং সময় ভ্যালু পাঠাবো না যে ভাই আমার কতটা পারচেজ হলো, অ্যাজ ওয়েল এজ ওই প্রত্যেকটা পারচেজের ভ্যালু কত ছিল। ওর মধ্যে 10টা প্রোডাক্ট থাকতে পারে, 50টা প্রোডাক্টও থাকতে পারে, একজন 50টা প্রোডাক্ট কিনছে, সেল কিন্তু একটা। এখন ওর মধ্যে আপনি বলতেছেন যে কিসের ইনফরমেশন গুলো, কিসের ইনফরমেশন গুলো, কিসের ট্যাক্স না কিছু বললো? মানে আমি বলতে চাচ্ছি যেটা বলছে, আমি মানে কস্টটা যেটা আছে, ধরেন প্রোডাক্টের মানে সেল প্রাইস হচ্ছে ধরেন 500 টাকা, আমি ওখান থেকে আমার কস্ট, এটার পিছনে আমার কস্ট অফ গুড সোল্ড হচ্ছে ধরেন 400 টাকা, হ্যাঁ হ্যাঁ শুনুন ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আমি একটা কাস্টম ইভেন্ট তৈরি করে পারচেজের মধ্যে আমি ফেরত পাঠাবো হচ্ছে 100 টাকা, মানে পারচেজ ইভেন্টের ভ্যালুটা আমি ফেরত পাঠাবো 100 টাকা। এখন গুগল কি করবে? গুগল কি ওই 100 টাকা যেটা আমি কাস্টম ইভেন্ট আপনি তৈরি যেটা করছি, হ্যাঁ হ্যাঁ আপনি যেটা এখন পাঠাবেন সেটাই যাবে, সেটাই যাবে। আচ্ছা, হ্যাঁ। তাইলে কি বস মানে গুগল কি এটা করবে তখন যে এই 100 টাকাকে সে ম্যাক্সিমাইজ হ্যাঁ তা করবে? তো মানে বটেই, তা তো হচ্ছে বটেই, মানে প্রোডাক্টের ভ্যালু হিসেবে আপনি দিতে যাচ্ছেন, কিন্তু এটা আপনি ম্যানেজ করেন কি দিয়ে, এটা কেমনে ইয়া করবেন? এইটা বস একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা দিয়ে করা যায়, ঠিক আছে। এখন আচ্ছা, তাহলে আমরা দিচ্ছি। আমি ওটা মানে মানে ওটা আমি ফেসবুকের ক্ষেত্রে করছি, এটার ক্ষেত্রে আপনি বলাতে আমার এখানেও করা মাথায় যাবে, আসছে। এখানেও করা যাবে, যদি ওইটা করা মানে যায় এখানেও করা যাবে। ইয়ে কি মানে লজিক কি সেম? সেম সেম জিনিসটাই তো, আমরা তো ট্যাগ ম্যানেজার দিয়ে পাঠাবো, তাই না? ঘটনা তো সেম। এক্স্যাক্টলি, ট্যাগ ম্যানেজার দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সো আমরা তো সেম জিনিসটাই করব, বুঝতে পারছি বস। ওটা সমস্যা নেই। আচ্ছা আমরা একটু নেক্সটে যে, আচ্ছা ধরেন এটা তো আমরা সিলেক্ট করতে পারছি না, কারণ হচ্ছে আমাদের যে কনভার্সন ট্র্যাকিং না, আমরা নেক্সট যে ওইটাও একটু শিখবো না, ভালো। আমরা ধরেন যে এখন আমরা একটু নেক্সটে যাই, এই দেখেন এখানেও দুইটা ইয়া আছে। আচ্ছা আমাদের কত বাজে আজকে না, দাঁড়ান